তো আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা স্পেশালি যে ক্লাসটা করব সেই ক্লাসে আমাদের অনেকেরই আহ, অনেক উপকার হবে আশা করি। তো প্রথমেই আমরা অপরিচিতা গল্পের যে বিষয়টি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আহ, তোমাদেরকে প্রথমে বলে নেই যে অপরিচিতা গল্পের বা যে কোনো বাংলা ফার্স্ট পেপারের জন্য তোমাদের এখন কাজ কি। এখন তোমাদের কাজ হচ্ছে যে বাংলা ফার্স্ট পেপার বইতে তোমাদের যে যার কাছে মেইন বই আছে, যাদের কাছে বা মেইন বই তো সবার কাছেই থাকার কথা, তোমরা এই মেইন বইটা থেকে বেশি রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। গাইড, ওই এমসিকিউ ইত্যাদি ইত্যাদি এগুলো না দেখে তোমরা মেইন বইটা যত বেশি পারো চেষ্টা করো কি রিভিশন দেওয়ার। কারণ হচ্ছে যে মেইন বইয়ের বাইরে থেকে একটাও দাড়ি কমা তোমাদের আসবে না। ওকে। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের এই যে অপরিচিতা গল্পটা, সেই গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট গল্প। এবং রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা জানি যে বাংলা ছোট গল্পের জনক। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় কি বাংলা ছোট গল্পের জনক। এবং তার 16 বছর বয়সে তিনি প্রথম তার ভিখারিনী একটা নামক একটা ছোট গল্প রচনা করেন। এবং তার সর্বশেষ গল্প হচ্ছে কোনটি? সর্বশেষ গল্প হচ্ছে মুসলমানের গল্প। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম মুসলমানের গল্প। এবং তার যে একটা গল্পগুচ্ছ আছে সেখানে মোট 95টি ছোট গল্প কি সংরক্ষিত বা রচনা আছে। তো আমাদের এই এই ইনফরমেশন তিনটা মনে রাখতে, প্রথম তার যে ছোট গল্প ভিখারিনী, এবং তার শেষ ছোট গল্পের নাম মুসলমানের গল্প, এবং তার যে ছোট গল্পগুলো যেখানে সংকলন সেটাকে নাম দেওয়া হয়েছে কি গল্পগুচ্ছ। এবং সেই গল্পগুচ্ছের মোট ছোট গল্প আছে 65টি। তো আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত একটি কাব্যগ্রন্থ আমাদের পাঠ্য আছে সোনার তরী। এই সোনার তরী সহ এই ছোট গল্পের অধিকাংশ গল্প তিনি পারিবারিক জমিদারি তদারকি করার জন্য কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করছিলেন, তখনই তিনি এইসব জিনিস রচনা করেন। তাই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ বলা হয় কুষ্টিয়ার এই যে শিলাইদহে বসবাসের কালটাকে। এবং রবীন্দ্রনাথ বাংলার রূপে এত বেশি মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার জীবনের শেষ পর্যন্ত এই বাংলার রূপের কথা আফসোস করে গেছেন এবং তিনি স্মৃতিচারণ করে গিয়েছেন। তো আমাদের এই কয়েকটি ইনফরমেশন লেখক পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। মনে রাখবে যে আমাদের এখন কিন্তু কি পরীক্ষার যে ইয়ে শুরু হচ্ছে, উম, মানে প্রশ্নের প্যাটার্ন পরিবর্তনের যে একটা শুরু হয়েছে। সেখানে এতদিন দেখা যেত লেখক পরিচিতি থেকে কোনো প্রশ্ন আসতো না, কিন্তু এখন লেখক পরিচিতি থেকে অনেক ধরনের প্রশ্ন আসছে। যেহেতু আমাদের ছোট গল্প রিলেটেড এই ইনফরমেশন গুলো আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা অপরিচিত গল্পটা একদম প্রথম লাইন দেখি, আজ আমার বয়স 27। তাহলে আমরা এভাবে লাইন বাই লাইন পুরোটা পড়বো না, আমাদের অপরিচিত গল্পের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে। লেখক যখন এই গল্পটা লিখছে তখন তার বয়স ছিল 27, এবং এই গল্পের এই পুরোটা কি উত্তম পুরুষে লেখা। উত্তম পুরুষের জবানিতে আমাদের কি লেখা। লেখক এখানে আমাদের যে আহ, একটি বিষয় তুলে ধরেছেন সেটা হচ্ছে যে গল্পের নায়ককে অনুপম। গল্পের নায়ক অনুপম এবং নায়িকার নাম কল্যাণী। তো আমরা জানি লেখক এখানে এই যেসব বিষয়গুলো তুলে ধরেছেন তার ভিতরে অন্যতম হলো যে পণ প্রথা, তারপর হচ্ছে নারী শিক্ষা। হুম, নারী শিক্ষা এক নম্বরে হচ্ছে পণ প্রথার যে একটা বিশ্রী রূপ আছে, একটা বিকৃত রূপ আছে, সেটি তুলে ধরেছেন। দুই নম্বর হচ্ছে নারী শিক্ষার বিষয়টাকেও তিনি এখানে তুলে ধরেছেন। যদিও তৎকালীন সময়ে এরকম স্বাবলম্বী নারী পাওয়া খুবই অসম্ভব একটা বিষয় ছিল। রবীন্দ্রনাথ তার নিজের মেয়েদেরকেও এতটা স্বাবলম্বী করে গড়ে তুলতে পারেননি যেভাবে আমরা কল্যাণীকে পাই।
তো যাই হোক, আমাদের এখানে গল্পের মূল বিষয়বস্তু হচ্ছে অনুপম, তার বাবা একজন উকিল ছিলেন এবং অনেক টাকা পয়সা কামাই করে গেছেন, অনেক বড় লোক। তার জীবনে দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে মা, আরেকজন হচ্ছে কে, মামা। তো অনুপম পড়ালেখা করেছে, অনেক পড়ালেখা করেছে, এবং একটা সময় গিয়ে তার বিয়ের যখন সম্বন্ধ বা বিয়ের চিন্তা ভাবনা হচ্ছিল, তখন কল্যাণীর সাথে তার কি হয়, বিয়ে ঠিক হয়। তো কল্যাণীর বাবা ছিলেন একজন ডাক্তার এবং শিক্ষিত মানুষ। তাই কল্যাণীর কিন্তু কল্যাণীর বাবার কি ছিল না, টাকা পয়সা তেমন ছিল না। আমাদের যে এখানে ন্যারো মাইন্ডের বা সংকীর্ণ চিত্তের একজন মানুষ হিসেবে আমরা দেখতে পাই কাকে, গল্পের যে নায়ক অনুপম, অনুপমের মামাকে আমরা একজন কি সংকীর্ণ চিত্তের মানুষ হিসেবে দেখতে পাই। তো আমরা পুরো গল্পটা এখন এখন কিন্তু তোমরা পড়তে যেও না, তোমরা এখন করবে কি, যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে তোমরা আছো, তোমরা এখন যেটা করবে, বারবার বারবার পাঠ পরিচিতি অংশটা পড়বে এবং শব্দার্থ টিকাটা পড়ার চেষ্টা করবে। কিন্তু অবশ্যই অবশ্যই যেটা পড়বে সেটা হচ্ছে কি, গল্পের পাঠ পরিচিতি। আমরা দেখো গল্পের পাঠ পরিচিতি থেকে কিন্তু নব্বই থেকে অনেক ডিপ থেকে কোশ্চেন দিচ্ছে ইদানিং। তাহলে আমরা কি দেখতে পাই দেখো, অপরিচিতা গল্পটা আমরা জানি যে গল্পগুচ্ছ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এখানে আরো কিছু ইনফরমেশন বাড়তি দেয়া আছে। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমোদ চৌধুরীর সবুজ পত্র পত্রিকায় 1321 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় এবং প্রথম গ্রন্থভুক্ত হয় গল্প সপ্তকে, পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। অপরিচিতা গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে একটা বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে। এই নারীটাকে, এই নারীটা হচ্ছে কল্যাণী। ওকে, তার নাম কল্যাণী। এখানে লেখক যে বিষয়টার বিরুদ্ধে চারণ করেছেন সব সময়, সেটি হচ্ছে যে কি, অমানবিক যৌতুক প্রথা। এই অমানবিক যৌতুক প্রথার কারণে বলি হয়েছে এমন অনেক মেয়ে, সেই এমনকি রবীন্দ্রনাথের নিজের মেয়েও কি এই যৌতুক প্রথার জন্য নির্যাতিত হয়েছিল। তো দেখা যাচ্ছে যে অনুপম পড়ালেখা করেছে কিন্তু তার কোনো কি নাই, ব্যক্তিত্ব নাই। আবার কল্যাণেও পড়ালেখা করেছে কিন্তু তার অনেক ব্যক্তিত্ব বোধ আছে। তো অনুপম তার মামার ডিসিশনের বাইরে কোনো ডিসিশন নিতে পারে না। ওদিকে কল্যাণীর কিন্তু কি আছে, একটা ডিসিশন মেকিং অ্যাবিলিটি আছে। তো যাই হোক, বিয়ে যখন ঠিক হলো, বিয়ের ওখানে গিয়ে অনুপমের মামা মেয়ের গয়না চেক করে দেখতে চান এবং এই জন্য সে একজন স্যাকরা নিয়ে যান। এই স্যাকরা নিয়ে যাওয়ার বিষয়টা কল্যাণীর বাবার পছন্দ হয়নি, সে তখন বরপক্ষকে বিদায় করে দেন। এইটা অপমানিত হয়ে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু দেখা গেল যে অনুপমের যারা শুভাকাঙ্ক্ষী ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তারা সবাই মিলে বললো যে কি, এটা করলে আরো বেশি অবস্থা, আরো মান সম্মান আরো বেশি যাবে, এর চাইতে চুপচাপ থাকে ভালো। তো অনেক দিন পর অনুপম কি তার মাকে নিয়ে তীর্থে যাচ্ছিল, সেখানেই কল্যাণীর সাথে তার ঘটনাক্রমে দেখা, এবং কি সেখানে কল্যাণী তাকে তার যে রেলের যে বগিতে বা সেটাকে গাড়ি বলছে, বগিতে ওঠার জন্য ডাক দেয়, এখানে চলে আসুন, জায়গা আছে। এই জায়গা আছে কথাটাই কি, জায়গা আছে কথাটাই কল্যাণীর, জায়গা আছে কথাটাই কি হয়ে গেল, আমাদের অনুপমের জীবনের গ- ধোঁয়া হয়ে গেল। হ্যাঁ, ধোঁয়া হয়ে গেল। ধোঁয়া মানে কি, ধোঁয়া মানে হচ্ছে যে কিছু গান আছে, গানের ভিতরে একই কথা বারবার রিপিট করে, সেটাকে বলা হয় ধোঁয়া। তো এই যে অনুপমকে ডাকলো, তারপরে সে জানতে পারলো যে এটাই সেই কল্যাণী যার সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ, এটা জানার পর অনুপম গিয়ে ওই শম্ভুনাথের মানে কল্যাণীর বাবার কাছে গিয়ে আবার সে কি করে, অনুরোধ করে, কিন্তু দেখা গেল যে কি, আহ, কল্যাণী সেই বিয়েতে রাজি না, সে মেয়ে নারী শিক্ষা আহ কল্যাণে কি ব্রতী হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাই যে বিয়ের লগ্ন থেকে যখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেন ওই যে যখন অনুপমদেরকে কি করলো, বিদায় দিল, সেটা একটা আমাদের দারুণ একটা মেসেজ দেয়। সে মেসেজটা কি, যে মেয়েরা স্বাবলম্বী হলে কি হবে না, এভাবে পুরুষ দ্বারা নির্যাতিত হবে না। তো অপরিচিতা গল্পে আমরা কি দেখি, অপরিচিতা গল্পে আমরা মূলত দেখতে পাই যে কি, ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। এই ভেঙে মনস্তাপ মানে মনের ভিতরে অনুতাপ হচ্ছে, সেই অনুতাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক, এটাকে অনুপম, তার পাপস্খলনের অকপট
কথামালা। পাপস্খলন মানে পাপের প্রায়শ্চিত্ত করা। অনুপমের এই যে যে বর্ণনা, সেটা সূত্র ধরেই আমরা গল্পের নারী কল্যাণী কি হয়ে উঠেছেন, অসামান্য হয়ে উঠেছেন, এবং গল্পের পুরুষতন্ত্রের একটা অমানবিকতার স্ফুরণ কিন্তু আমরা দেখতে পাই। তেমনি এই একই সঙ্গে পুরুষের ভাগ্যে নারীর প্রশস্তিও কি দেখানো হয়েছে। তো গল্পটাতে আমরা যখন দেখতে পেলাম যে অনুপম কল্যাণীকে পেল না, ঠিক আছে, কিন্তু কল্যাণীকে আহ, কাছে না পেলেও কল্যাণীর সাথে কাজ করার একটা সুযোগ সে পেয়েছে, এটাই তার জীবনের আহ, একটা সার্থকতা হিসেবে নিজেকে ধরে নিয়েছে। এটাকেই তিনি বলছেন যে কি জায়গা আছে। ওকে, এরপরে আমাদের যে বিষয়টা সেটা হলো যে আমাদের অপরিচিতা গেল। অপরিচিতার পরে আমাদের আলোচ্য বিষয় আরেকটা কি আছে? অপরিচিতার পরে আছে আমাদের সিলেবাসে কোনটা আছে বলো তো দেখি। বিলাসী। তো বিলাসী গল্পটা কে লিখেছে? বিলাসী গল্পটা লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যের অপরাজেয় কি কথা সাহিত্যিক। তো এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুম, বিলাসী গল্পটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বিলাসী তোমাদের শর্ট সিলেবাসে আছে, আমার পথের পরে। তোমাদের কিন্তু শর্ট সিলেবাস অনুযায়ী পড়ে যেতে হবে। তোমাদের এখন সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে বারবার বারবার কি করা, পাঠ পরিচিতি এবং শব্দার্থ টিকা অংশগুলো যতবার পারো রিভাইজ দিয়ে যাও। হ্যাঁ। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্পেশালিটি কি ছিল? আমরা এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখি যে তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক ছিলেন, এবং তার ছেলেবেলা কেটেছে দারিদ্র্যের ভিতরে, এবং 24 বছর বয়সে মনের ঝোঁকে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেছিলেন। তো এই যে এভাবে তার জীবনের অনেক অভিজ্ঞতার কথা আমরা এখানে উঠে আসতে দেখি। তো শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত রচনা হচ্ছে কুন্তলিন পুরস্কার প্রাপ্ত মন্দির নামে একটি গল্প। এছাড়াও তার আরো কিছু উপন্যাস আছে, দেবদাস, পল্লী সমাজ, চরিত্রহীন, শ্রীকান্ত, গৃহদা, দেনা পাওনা। হ্যাঁ। তো এইগুলা আমাদের এমনিতে মনে রাখতে হবে, কিন্তু তার সবচেয়ে বেশি যেটা আছে সেটি কেন তিনি এত জনপ্রিয়তা হয়েছিলেন, কেন তাকে অপরাজেয় কথা সাহিত্যিক বলা হতো, সেটা হচ্ছে এই কারণটা। এই যে উপন্যাসে, মানে তিনি তার উপন্যাসগুলোতে, এই যে উপন্যাসগুলো যেগুলো আছে সেখানে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কনে অসামান্য দক্ষতা দেখিয়েছেন। এই বাঙালি নারীর যে মনের ব্যথা, বাঙালি নারীর মনের কথা, এই জিনিসগুলো তার উপন্যাসে আমরা বেশি ফুটে উঠতে দেখেছি। এই কারণেই তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। স্বাভাবিকভাবেই ছেলেরাও মেয়েদের মনের দুঃখে ব্যথিত হয়েছে, আর মেয়েরা তো হয়েছেই। হ্যাঁ, মেয়েরা তো নিজেদের দুঃখে নিজেরাই ব্যথিত হয়েছেন। তো এখানে একটা জিনিস দেখো, যে ছেলেরা কিন্তু মেয়েদের দুঃখে দুঃখিত হয়, মেয়েরা কিন্তু ছেলেদের দুঃখে দুঃখিত হয় না। হ্যাঁ। তো মেয়ে ছেলেদের দুঃখের কথা কেউ শুনতে চায় না, মেয়েদের দুঃখের কথা কিন্তু সবাই শুনতে চায়, মেয়েরাও শুনতে চায়, ছেলেরাও শুনতে চায়। কিন্তু ছেলেদের দুঃখের কথা ছেলেরাও শুনতে চায় না। ওকে, মেয়েরা তো দূরের কথা। তো এই যে আমাদের যে এই কয়েকটা ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, যে তাকে তার উপন্যাস বিদেশি ভাষাতেও কি অনুদিত হয়েছে, এবং 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে জগত্তারিণী স্বর্ণপদক এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেন। তো আমাদের কয়েকটা ইনফরমেশন জানলাম। অপরাজয় কথা সাহিত্যিক, তিনি তার হচ্ছে যে বাঙালি নারীর প্রতিকৃতি অঙ্কন, এবং তার প্রথম যে মুদ্রিত রচনা সেটার নাম কি মন্দির। আমরা এই গল্পটাও দেখতে পাই যে কি উত্তম পুরুষের জবানিতে, ন্যাড়ার জবানিতে আমরা কি দেখতে পাই, গল্পটা বর্ণনা করা হয়েছে। সেখানে দেখা গেছে যে জাতপাতের যে ব্যাপারটা আছে হিন্দু ধর্মে বিশেষ করে, সেই জাতপাতের ব্যাপারটাকে লেখক কি করেছেন, খুব কটাক্ষ করেছেন। লেখক কিন্তু আমাদের পুরো গল্পের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন কিন্তু আমরা দেখতে পাই একদম লাস্টের ইয়াতে।
লাস্টের দিকে এসে এই যে দেখো আহ আহ আহ, এটা তো কি সমস্যা? বিলাসী কত পৃষ্ঠা দেখো তো তোমাদের বইতে। 82 পৃষ্ঠা নাম্বার 44। 44 পৃষ্ঠাতে তো গেলাম। এই তো, পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া বিদ্যা অর্জন করিতে যাই, এটাই তো আমাদের যেটা বলছিলাম যে আমাদের গল্পের সবচেয়ে টার্নিং বা ক্লাইম্যাক্স হচ্ছে কোথায়। সবচেয়ে গল্পের টার্নিং বা ক্লাইম্যাক্সটা হচ্ছে এখানে, যে লেখক এই লাস্টের প্যারাতে এসে কিছু স্যাটায়ার করেছেন বা আহ, কিছু কথা বলেছেন, যেমন মনে বলেছেন যে অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়াই আছে। এই যে একটা কথা, বা আমাদের দেশের, যে দেশের নারী নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই। হ্যাঁ, এরকম কয়েকটা কথা তিনি বলেছেন, যে দেশের নরনারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করিয়া বিবাহ করিবার রীতি নাই, বরঞ্চ তাহা নিন্দার সামগ্রী, সে দেশের নরনারীর আশা করার সৌভাগ্য নাই। তো যাই হোক, এই যে এখানে তিনি কয়েকটা কথা বলেছেন যে আহ, বিলাসী যে ইয়েটা করেছে, সেই কথাটা বুঝতে পারবে না কেউ। কারণ তিনি এখানে একটা কথা বলেছেন যে এই যে যে আহ, বলেছেন যে কি, যে আমি আমি জানি, কিন্তু সেই সাপুড়ে মেয়েটি যখন একটি পীড়িত শয্যাগত লোককে তিল তিল করিয়া জয় করিতেছিল, তখন তাহার এই গৌরবের কণামাত্র হয়তো আজিও ইহাদের কেহ চোখে দেখান নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও কি তুচ্ছ নয়। এই যে এখানে বলবো যে কি বলছে দেখো, যে টিকিয়া থাকায় চরম সার্থকতা নয়, অতিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে। তো এই যে আমাদের এই এই কথাগুলো, এই যে তেলাপোকার মতো বেঁচে না থেকে একদম মানুষের মতো বেঁচে থাকার ব্যাপারটা লেখক আমাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করেছেন। তো এখানে দেখো, পাঠ পরিচিতি অংশে চলে যাও তোমরা। পাঠ পরিচিতি অংশে গেলে দেখবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে। শরৎচন্দ্র বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? ভারতী পত্রিকায় 1325 বঙ্গাব্দে। এবং গল্পের যে জবানিতে, যার জবানিতে আমাদের গল্পটা ইয়ে করা হয়েছে, তার নাম কি? ন্যাড়া। তো ন্যাড়ার জবানিতে পুরো গল্পটা তুলে ধরা হয়েছে, এবং এই গল্পে কাহিনীতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে। ছায়াপাত মানে কি? লেখকের একটা জিনিস কি, যে লেখকরা কিন্তু তাদের লেখনীতে নিজের জীবনের কথা মনের অজান্তে লিখে ফেলে, বা ইচ্ছে করে লিখে, অনিচ্ছাকৃতভাবে লিখে, যেভাবে হোক লিখে ফেলে। তারা যা দেখে, যা তারা অভিজ্ঞতা পায়, সেগুলো তারা লিখে। তো এই আমরা ন্যাড়ার গল্পের মাধ্যমেও আমরা কিন্তু দেখতে পাই যে কি, তার শরৎচন্দ্রের প্রথম জীবনীতে আমরা যে ঘটনা ঘটেছিল সেগুলো একটা কিছু ছায়াপাত আমরা এখানে দেখি। আমরা কি দেখে বুঝেছি যে এই গল্পটাই তার প্রথম জীবনের ছায়াপাত? ওই যে যে দেখো,
আমরা প্রথমে পড়েছিলাম যে শরৎচন্দ্র কি করেছিল, সন্ন্যাসী হয়েছিল। আমরা কিন্তু ন্যাড়াকেও দেখতে পেয়েছি যে কি, সেও সন্ন্যাসী হয়েছিল, তাই না? এবং মশার কামড় সহ্য করতে না পেরে সে কি ফিরে আসে। তো বিলাসী গল্পে আমাদের বর্ণিত হয়েছে ব্যতিক্রম ধর্মী দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা। ওকে। এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি যে কি, যে আহ, এই যে আমাদের দুই একটা হচ্ছে কায়স্থ আর একটা হচ্ছে যে মালো। হ্যাঁ, আমাদের বিলাসী ছিল মালো বা সাপুড়ে কন্যা, কায়স্থ হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের। আমাদের এই ন্যাড়া মৃত্যুঞ্জয়ের কে সে খুব পছন্দ করতো, তাই না? কারণ মৃত্যুঞ্জয় তাদেরকে প্রায় সময় কি এটা ওটা কিনে খাওয়াতো। এই যে যে বিষয়গুলো তাকে আমরা সবাই চিনতাম, কিন্তু দেখা গেল যে কি, যে এই বিলাসী নামক একবার এক মেয়ে, একবার মৃত্যুঞ্জয় অনেক অসুস্থ হয়ে পড়ে, তখন বিলাসী তাকে অনেক কি করে, সেবা করে সুস্থ করে তোলে। এবং কিন্তু দেখা যায় পরবর্তীতে তাকে জাতপাতের কথা তুলে তাদের মেরে ওখান থেকে বের করে দেয়। পরে আবার মৃত্যুঞ্জয় তার কি ওই জাতপাত ছেড়ে, হ্যাঁ, সে বিলাসীর সাথে সংসার করতে থাকে, তার সব ধরনের সম্পদ সম্পদ ছেড়ে দিয়ে সে বিলাসীর সাথে ইয়া করতে থাকে। তো এই যে যে একটা কাহিনী। হ্যাঁ, এবং একটা সময় দেখা যায় যে মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা যায়, এবং মৃত্যুঞ্জয় সাপের কামড়ে মারা যাওয়ার 7 দিন পরে বিলাসীও কি করে, বিরহ সইতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যা করে। তাহলে এই যে এখানে বিলাসী গল্পের যে দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমায় কি হয়েছে, বর্ণিত হয়েছে, এবং সেটা জাতিগত বিভেদের সংকীর্ণ সীমাকে অতিক্রম করে ফেলেছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাবো যে কি অনেক ব্রাহ্মণ কি হয়েছে, কসাই হয়েছে, অনেকে উঁচু জাতের সুইপার হয়ে গেছে, মানে তাদের জাতপাত ত্যাগ করেছে। কেন? অসাধারণ প্রেমের মহিমার কারণে। লেখক এটাই বলেছে যে আমাদের দেশের মহিলারা যারা কখনো একজন আরেকজনের হৃদয় জয় করে নাই, তারা কখনো এই প্রেমের মহিমাটা বুঝতে পারবে না। তো আমাদের লেখক সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করতে পারেন, সেক্ষেত্রে তিনি সবগুলো চরিত্র ঘটনা নিরপেক্ষ অবস্থান থেকে বর্ণনা করেছেন। যেমন আমরা দেখি যে কি সৈয়দ আলাউল্লাহ লাল সালু উপন্যাস এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি গল্প, গল্পটি উত্তম পুরুষের ভাষ্যে বর্ণিত। আমাদের এই যে যে বিলাসী গল্পটা কোন পুরুষের ভাষ্যে বর্ণিত? উত্তম পুরুষের ভাষ্যে বর্ণিত। তো আমি আমাকে ইত্যাদি সর্বনাম এখানে কি ব্যবহৃত হয়েছে। আমি আমাকে এগুলো কি, এগুলো কিন্তু সর্বনাম। তোমাদের যদি প্রশ্ন আসে আমি আমাকে, এটা কি জাতীয় কোন পদ, এটা সর্বনাম পদ, তখন হয়তো তোমরা মনে করবো যে আরে বাংলা দ্বিতীয় প্রশ্ন ফার্স্ট পেপারে দিয়ে দিছে। হ্যাঁ, এটা কোনো কথা? কিন্তু না। এই যে দেখো এখানেই তোমাদের বইতে এটা আছে যে এটা সর্বনাম পদ এখানে ব্যবহার করা হয়েছে দেখে এটা লেখা হতে পারে। উত্তম পুরুষের জবানিতে আমি, আমাকে, আমাদের, আমরা ইত্যাদি কি সর্বনাম ব্যবহার করা হবে। তো বিলাসী গল্পে লেখক সেই ভূমিকা কি গ্রহণ করেছে, কোন ভূমিকা? এই যে সর্বদর্শী অবস্থান থেকে কাহিনী বর্ণনা করার ভূমিকা। ওকে। তিনি তার অপরিচিতা, আহ্বান, তাজমহল ইত্যাদি উত্তম পুরুষের ভাষ্য গৃহীত। এগুলো অন্য অনার্সের পলাবান তোমরা পড়বা। আহ্বান আগে ছিল, তোমাদের এখন আর সিলেবাসে নাই। তো বিলাসী গল্পের নাম চরিত্র কর্মনিপুণ বুদ্ধিমতা সেবাব্রতী বিলাসী। এই বিলাসী কে? গল্পের নায়িকা, তাই না? গল্পের নায়িকা, এবং তার নায়িকা হওয়ার কারণেই সেটাকে বলা হচ্ছে যে কি নাম চরিত্র। তোমাকে যদি এখন বলে যে বিলাসী গল্পের নাম চরিত্র কি, সেটা কি হবে? বিলাসী। বোঝা গেছে? যেমন আমরা পড়ছি না, সোনার তরী, এ, এ, কোন কবিতাটি নাম কবিতা, সেটা সোনার তরী কবিতাটা নাম কবিতা। ওকে। তো এই যে শরৎ সাহিত্যে অন্যান্য উজ্জ্বল নায়িকাদের মতোই তিনি একজন উজ্জ্বল নায়িকা, যে প্রেমের জন্য নির্দ্বিধায় বেছে নিয়েছেন স্বেচ্ছা মৃত্যুর পথ, আত্মহত্যা। আত্মহত্যা না বলে স্বেচ্ছা মৃত্যুর পথকে তিনি বেছে নিয়েছেন। তার প্রেমের মহিমায় আলো ধরা পড়েছে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা। আমাদের এই যে আমাদের লেখক তার লেখনীতে কি জিনিসটা তুলে ধরতে চেয়েছে? সমাজের অনুদারতা মানে সংকীর্ণতা। হ্যাঁ, উদার নয়। অনুদারতা মানে কি? উদার নয়। রক্ষণশীলতা, অতিরিক্ত রক্ষণশীলতার ব্যাপারটাও উঠেছে, এবং জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারাও ফুটে উঠেছে। কয়েকটা জিনিস আমরা এখানে বিলাসী গল্পে দেখতে পাই, সেটা হচ্ছে কি সমাজের অনুদারতা, রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা। কে স্বেচ্ছাপ্রেম স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছিল নির্দ্বিধায়?
বিলাসী কেন নিয়েছিল? প্রেমের জন্য। বুঝা গেছে? এবং এই গল্পটাতে আমাদের কি হয়েছে, দুই মানব মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম করেছে। তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে এরপরে আমাদের বিলাসীর পরে কি আছে? বিলাসীর পরে আমাদের আছে গৃহ। গৃহ কি তোমাদের সিলেবাসে আছে? এরপরে আছে আমার পথ। আমার পথ কত নম্বর পৃষ্ঠায় দেখো তো একটু। আহ্বান সিলেবাসে নাই। আহ্বান, এই যে আমার পথ। তাহলে আমার পথ, থ্যাংক ইউ। আমার পথ পূজা দে। আমার পথ প্রবন্ধটা কে লিখছে? এটা একটা মূলত কিন্তু একটা প্রবন্ধ। আমার পথটা কি মূলত একটা প্রবন্ধ। এবং এই আমার পথ প্রবন্ধটা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম। তো আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের কি কবি? জাতীয় কবি। তার জন্ম যদিও কোথায়, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমায় চুরুলিয়া গ্রামে। হ্যাঁ। এবং কত, 1899 সালের 24শে মে। তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে কবে? 26শে, এখন কি মাস? জুন মাস, তাই না? তাহলে তার বাবার নাম কাজী ফকির। এটা আমাদের গুরুত্বপূর্ণ না। আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে যে তিনি বাংলাদেশের কি কবি? জাতীয় কবি। ওকে। তো সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় শোষণের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিলেন। এই জন্য বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি সমধিক পরিচিত। তাহলে তার আরেকটা পদবী কি? বিদ্রোহী কবি। মূলত তিনি বিদ্রোহী কবিতা লেখার জন্য কি হয়েছিলেন? বিদ্রোহী কবিতাটা লেখার জন্য বিদ্রোহী কবি হিসেবে কি পরিচিত, সুপরিচিত হয়েছিলেন। তো দেখো, আমাদের লেখক পরিচিত আরেকটি ইনফরমেশন হচ্ছে যে তিনি আবার একই সঙ্গে কোমল দরদি মন, আবার ব্যথিত বঞ্চিত মানুষের পাশেও থেকেছেন। আমরা বিদ্রোহী কবিতাটা আলোচনা করার সময় আর কবি পরিচিতি আলোচনা করব না। আমরা এই জন্য এখানে একভাবে ভালো করে পড়ে নেই, কারণ এখানে অনেক ইনফরমেশন আছে। তো কাজী নজরুল ইসলামকে বলা হয় কি? বিদ্রোহী কবি। এবং তিনি একই সাথে কোমল, আবার একই সাথে কি, এক হাতে বাঁশি আর এক হাতে রণতূর্য নিয়ে আবির্ভূত হয়েছেন। তার তিনি শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয়, নতুন শব্দে বাংলা সাহিত্যে সঙ্গীতকে একটা সমৃদ্ধ করেছেন। তার, নজরুলের জীবন ছিল বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান। এটা খুব ইনফরমেশন ইম্পর্টেন্ট। এটা বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এসেছে যে তিনি কত সালে সেনাবাহিনীতে কোন পল্টনে, বাঙালি পল্টনে যোগদান করেন। 1917 সালে সেনাবাহিনীর কোন পল্টন? বাঙালি পল্টনে যোগদান করেন। এবং কোন ধরনের রাজনীতি করেছেন? সাম্যবাদী ধারার রাজনীতি। তো চলচ্চিত্রও তিনি কি করেছেন? ধ্রুব নামে একটা চলচ্চিত্রও তিনি করেছিলেন। ওখানে নারায়ণের ভূমিকায় তিনি আহ অভিনয় করেছিলেন। তো যাই হোক, মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় এবং তার আমৃত্যু তিনি, সে কি ছিলেন? নির্বাক ছিলেন, কথা বলতে পারতেন না। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব, জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। ওকে। তারপরে তিনি কি, তার কবির মৃত্যু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিত করা হয়। এটা কারণ হচ্ছে যে কি, লেখক কিন্তু একটা কবিতা লিখে গিয়েছিলেন যে তার মৃত্যুর পর তার কবরটা যেন মসজিদের পাশে দেয়া হয়। এই জন্য তাকে কবরস্থান, মসজিদ, ঢাকা ইউনিভার্সিটির কবর, মসজিদের পাশে তার কবরটা আছে। তো এখানে দেখো কয়েকটা বিষয় হচ্ছে যে সাহিত্যের অন্যান্য শাখায় তিনি বিচরণ করেছেন। তার ভিতরে উপন্যাস হচ্ছে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। ওকে।
এবং গল্পের মধ্যে হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এবং তার যে রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। আমাদের প্রবন্ধ গ্রন্থ, আমাদের কিন্তু আমরা পাঠ্য এখন কি পড়বো? প্রবন্ধ। তাই আমাদের এই প্রবন্ধগুলা গুরুত্বপূর্ণ: যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। তো লেখক প্রথমেই দেখো, আমার কর্ণধার আমি, একদম সর্বনাম, আমি সর্বনাম মানে উত্তম পুরুষে, হ্যাঁ, উত্তম পুরুষে তিনি কথাগুলো বলেছেন। এটা একটা যদিও প্রবন্ধ, এটা কিন্তু একটা অতিভাষণ। ওকে, অতিভাষণ মানে এক জায়গায় তিনি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের ইয়েটা তিনি এখানে লেখক হিসেবে পরবর্তীতে লিখিত হয়েছে। তো আমরা দেখো এখানে দেখতে পাই যে প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে নেওয়া হয়েছে। এই যে একটু আগে আমরা পড়লাম যে তার লেখক পরিচিতিতে রুদ্রমঙ্গল তার একটা প্রবন্ধ গ্রন্থ, সেখান থেকে আমাদের এই যে আমার পথ প্রবন্ধটা নেওয়া হয়েছে। তাহলে আমার পথ প্রবন্ধে লেখক এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ। লেখক যে আমির আবাহন মানে আগমন, বা তার যে তার যে সঞ্চারণ, বা তার যে আহ, উম, ইয়াটা আসার ব্যাপারটা সেটা প্রত্যাশা করেছেন, সেটা কি? সত্যের পথ। ঠিক আছে, সত্য প্রকাশে তিনি কি ছিলেন? নির্ভীক। তিনি তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। দেখো এরকম এই আমি ভাবনাটা কিন্তু আমরা আবার কি পাই? কোথায় পাই? বিদ্রোহী কবিতাতে পাই। বিদ্রোহী কবিতাতেও কি আমি ভাবনাটা আমরা কিন্তু পেয়েছি। নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় কি করতে চেয়েছেন? ব্যক্ত করতে চেয়েছেন, এবং মানুষের সঙ্গে মিলিয়ে তিনি আমরা হয়ে উঠতে চেয়েছেন, এবং স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আর যারা সত্যপথের কথিত পথিক তাদের জন্য ছড়িয়ে দিতে চান। তো এখানে লেখকের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে যে তিনি আহ, উম, আহ, যে লেখক আমি সত্তাটা থেকে, এই আমি সত্তাকে বারবার নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। এই ইনফরমেশন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা বলি না নো দাই সেলফ, হ্যাঁ, নো দাই সেলফ, এটা মানে কি? নিজেকে চেনা। তোমাকে নিজেকে নিজে চিনতে হবে, সেই চিনে নিতে সাহায্য করে কে? নজরুলের এই আমি সত্তাটা। সত্তা বানান খেয়াল করো, এটা ইনফরমেশন সত্তা, এখানে কোনো ইয়া নাই। সত্তা মানে কি? এন্টিটি, ঠিক আছে, বা কোনো একটা বিষয় বা কোনো একটা জিনিস যেটা আমরা আহ, দেখতে পাই, ধরতে পাই, সেটা, হ্যাঁ, বুঝতে পারি। তো এই যে পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না। সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্যে দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা। পরনির্ভরতা কেন তৈরি হয়? ওই যে নিজের বিশ্বাস আর সত্যকে যখন আমরা প্রকাশ করতে জানি না, ঠিক আছে, তখনই আমাদের পরনির্ভরতা, আরেকজনের উপর নির্ভরশীল হতে হয়। আহত হয় আমাদের ব্যক্তিত্ব। নজরুল আমাদের এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি কি গ্রহণযোগ্য নয়। এর পরিবর্তে তিনি প্রয়োজন দাম্ভিক হতে চান, কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব। তাহলে কাদের পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব? যাদের ভিতরে সত্যের কি আছে? দম্ভ আছে। তো নজরুল প্রবন্ধে দেখিয়েছেন তিনি ভুল করতে রাজি কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত না। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা তার দৃষ্টিতে কি? ভণ্ডামি। এদের এটা মার্ক করো, ভুল জেনেও তাকে ঠিক বলে চাপিয়ে দেবার কপটতা বা জেদ লেখকের দৃষ্টিতে, কবির দৃষ্টিতে কি? একটা ভণ্ডামি। ঠিক আছে। তো আহ, এই ভণ্ডামিটা কি করতে পারে? মানে তার বিশ্বাসের ক্ষতিকারক হতে পারে। এই আর যারই হোক, যেমনই হোক, এর থেকে বেরিয়ে আসতে নজরুল কি করেছেন? প্রত্যাশা করেছেন। তো এক ধর্মের সঙ্গে আমাদের লেখক বলছে কি, দেখো, মনুষ্যত্ববোধ জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে। এই যে যে পৃথিবীতে দেখো এখন এই যে যে ইরান ইসরায়েল যুদ্ধ হচ্ছে, মূলত কিসের জন্য? ধর্মের জন্য, তাই না? এই ধর্ম একটা অন্যতম ফ্যাক্ট। হ্যাঁ, এই এই যে মনুষ্যত্ববোধ জাগ্রত হলেই কিন্তু আমাদের ধর্মের আসল সত্য, কারণ সব ধর্মে বলছে যে কি সবার উপরে মানুষ সত্য। হুম, মানুষের সেবা করতে বলছে, মানুষকে সাহায্য করতে বলছে। হ্যাঁ,
কিন্তু আমরা সেখানে না করে আমরা আগে জীবন ধর্মটাকে অন্যরকম ইয়েতে নিয়ে যাচ্ছি। লেখক এই কথাই বলেছে। তো সম্ভব হলে গোটা মানব সমাজ ঐক্যবদ্ধ হবে। এই যে এই প্রসঙ্গে লেখক কিন্তু একটা কথা বলছে, যে নিজের ধর্মকে ভালো করে জানে সে অন্য ধর্মকে হিংসা করতে জানে না। তো লেখকের এই ঐক্যবদ্ধ হতে বলতে, এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার মূল শক্তি কি? সম্প্রীতি। তাই না? আমরা যেমন বাংলাদেশের মানুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছি, সবাই মিলে যদি আমরা বাংলাদেশি চিন্তা করি, আমরা সবাই কি বাংলাদেশি, তাহলে আমরা একটা স্ট্রং মাইন্ড সেট আপ তৈরি করতে পারবো। আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আমাদের ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। কিন্তু আমরা হয়ে গেলাম কি, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি নানা ভাগে ভাগ হয়ে যাচ্ছি। তো লেখক এটাই বলছে যে হিন্দু এবং মুসলিম ধর্মের যে বিরোধ, সেটা কোথায় তিনি বের করতে চান। এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে কি বাড়ে? সহনশীলতা বাড়ে। ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি কি হয়? শ্রদ্ধাবোধ জাগে। তার সম্প্রীতির মধ্যে দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব বলে লেখক বিশ্বাস করেন। এরপরে আমাদের কি আছে দেখো তাহলে, আমার পথের পরে সিলেবাসে কি আছে দেখি বলো তো। কে কে আছো অনলাইনে? এরপরে সিলেবাসে কোনটা আছে? জীবন ও বৃক্ষ নাই। মানব কল্যাণ আছে। হ্যাঁ, মানব কল্যাণ আছে। মানব কল্যাণ, এই আবুল ফজল, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে তিনি আহ চট্টগ্রামের সাতকানিয়ায় তার জন্ম, আবুল ফজলের। হ্যাঁ। তার পিতার নাম ফজলুর রহমান। চট্টগ্রাম ও ঢাকায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে প্রায় 30 বছর কলেজে অধ্যাপনা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির উপদেষ্টার দায়িত্বও কি পালন করেছেন। সমাজ ও সমকাল সচেতন সাহিত্যিক এবং প্রকৃতিবাদী বুদ্ধিজীবী হিসেবে তিনি সমধিক খ্যাত। কে তাহলে সমাজ ও সমকাল সচেতন প্রকৃতিবাদী বুদ্ধিজীবী হিসেবে খ্যাত? আবুল ফজল। এবং ছাত্র জীবনে তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে কি করেন? যুক্ত হন। তাহলে এই এই আন্দোলনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আবুল ফজল। এবং তিনি একটা অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেন মুসলিম সাহিত্য সমাজ। তাহলে আবুল ফজলের জন্য দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ। ওকে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কি, বুদ্ধির মুক্তি আন্দোলন। বুদ্ধির মুক্তি আন্দোলন। এই দুইটা জিনিস কিন্তু তোমাদের ভালো করে জানা থাকা লাগবে আবুল ফজল সম্পর্কে। আবুল ফজল এই দুইটার সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন মূলত একজন চিন্তাশীল প্রাবন্ধিক। তার আহ, প্রবন্ধে সাহিত্য সংস্কৃতি রাষ্ট্র ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ দৃষ্টির পরিচয় আমরা পাই। অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা, শুভবোধ ইত্যাদি তার মূল প্রতিপাদ্য বিষয়। তার মূল প্রতিপাদ্য বিষয় কি? আধুনিক অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ। আবুল ফজলের অন্যতম কি? অসাম্প্রদায়িক জীবনবোধ, স্বদেশ ও ঐতিহ্যপ্রীতি, মানবতা ও শুভবোধ, এবং সাহিত্যকর্মের মূল প্রতিপাদ্য বিষয়। তো এখন তোমাদের মনে হতে পারে, স্যার এত এতগুলো রাইটারেরই আমরা কিভাবে মনে রাখবো? জাস্ট পড়ে দাও, মনে তোমার অটোমেটিক পড়বে। ওকে। তোমার এখন যদি মনে করার চেষ্টা করো তাহলে তুমি মনে রাখতে পারবে না। আমাদের আল্লাহ এমন একটা ব্রেন দিছে যে তুমি এখন জাস্ট পড়ে যাও, এই যেভাবে আমি দাগায় দাগায় যেভাবে পড়তেছি সেভাবে পড়ে যাও, দেখবে যে কি তোমার অটোমেটিক একটা সময় এতে কি মনে পড়বে। পরীক্ষার আগে তোমার যখন প্রশ্ন ইয়ে আসবে, তখন তুমি ঠিকই কি মনে করতে পারবে। তো তার বিখ্যাত গল্পগ্রন্থ মাটির মায়া, মিতের আত্মহত্যা, প্রবন্ধ, সাহিত্য সংস্কৃতি সাধনা, সাহিত্য সংস্কৃতি ও জীবন, সমাজ সাহিত্য রাষ্ট্র, মানবতন্ত্র। হ্যাঁ। 21 মানে মাথা নত না করা, দিনলিপি, রেখাচিত্র। তার এই যে এটা প্রশ্ন আসছে কয়েকবার, নিম্নের এই দিনলিপি বা রেখাচিত্র, এগুলো কি ধরনের সাহিত্য? এগুলো হচ্ছে আমার দিনলিপি। তো মানব কল্যাণ গল্পে মূলত লেখক যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে
আমরা যে এই যে যে একদিনে 30 জন 40 জন এতিম খাওয়াই, এগুলা করার চাইতে না করাই ভালো। হ্যাঁ, তিনি বলতে চেয়েছেন করলে ভালো কিছু করলে অনেক অন্যভাবে করতে, যাতে সে সারা জীবন একটা স্বাবলম্বী কিছু হতে পারে। স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়াটাকে তিনি কি বলেছেন, সত্যিকারের মানব কল্যাণ বলেছেন। তো মানব কল্যাণ প্রবন্ধটি কত সালে প্রকাশিত? 1972 সালে রচিত। এটি প্রথম মানবতন্ত্র গ্রন্থে সংকলিত হয়। তাহলে কোন গ্রন্থ থেকে এসেছে? মানবতন্ত্র। কত সালে লেখা হয়েছে? 1972 সালে। এই রচনায় লেখক মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচারে সচেষ্ট হয়েছেন। সাধারণভাবে অনেকে দুস্থ মানুষকে করুণাবশত দান খয়রাত করাকে মানব কল্যাণ মনে করেন, কিন্তু লেখকের মতে এমন ধারণা খুবই সংকীর্ণ মনোভাবের পরিচায়ক। তার মতে মানব কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। লেখকের মতে মানব কল্যাণ কি? মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াসটাই হচ্ছে কি তার মানব কল্যাণ। তো এই কল্যাণের লক্ষ্যে সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটনাটাই আসল মানব কল্যাণ। লেখকের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় পরিকল্পনা মাফিক পথেই কল্যাণময় পৃথিবী রচনা করা সম্ভব। লেখক কি বিশ্বাস করেন? কিসের সহায়তায়? মুক্ত বুদ্ধির সহায়তায়। কিভাবে? পরিকল্পনা মাফিক পথে। পরিকল্পনা মাফিক পথে কিরকম পৃথিবী? কল্যাণময় পৃথিবী। লেখক কিরকম পৃথিবী রচনা করা সম্ভব মনে করেন? কল্যাণময় পৃথিবী। তো এই হচ্ছে আমাদের মানব কল্যাণ। মানব কল্যাণের পরে আমাদের কি আছে সিলেবাসে? মাসি পিসি এবং রেইনকোট। তাহলে আমরা মাসি পিসিতে চলে যাই। মাসি পিসি কত নম্বর পৃষ্ঠায়? আবির বলো তো। কে কে আছো? আবির, মুক্তা, পূজা। মাসি পিসি কত নম্বর পৃষ্ঠায়? এই যে মাসি পিসি গল্প চলে আসছি। মাসি পিসিটা আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা ছোট গল্প। মানিক বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই চিনি পদ্মা নদীর মাঝি হিসেবে পরিচিত, পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা হিসেবে পরিচিত। আহ এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মনে রাখতে হবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম। পিতৃ প্রদত্ত নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম বা পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায়, মাতার নাম এটা দরকার নাই। পিতৃ প্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটা ভালো করে মনে রাখবা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি? এই যে এটা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এবং ডাকনাম কি? মানিক। ওকে। আহ তিনি তার বিখ্যাত তার প্রথম গল্প কি? অতসীমা আমি বন্ধুদের সাথে বাজি ধরে লিখেছিলেন। এরপর থেকেই তিনি কি পুরো সাহিত্য জীবনে সাহিত্য ইয়াতে মনোনিবেশ করেন এবং বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান লেখক হিসেবে কি পরিচিতি পান। তার অন্যতম কাব্যগ্রন্থ ইয়াগুলো হচ্ছে যে কি কি দেখো। তার বিখ্যাত একটা উপন্যাস হচ্ছে জননী। হ্যাঁ, জননী তার বিখ্যাত উপন্যাস। দিবারাত্রির কাব্য তার আরেকটা উপন্যাস পদ্মা নদীর মাঝি, এটা নিয়ে মুভি তৈরি হয়েছে, আমরা বলি না বাড়ির যা কপিলা। হ্যাঁ, এটা হচ্ছে এই সেই পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে ইয়া। এবং তার আরেকটা ওই যে আমরা বলি কথা কথা মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায়। হ্যাঁ, এটা পুতুল নাচের ইতিকথা থেকে নেওয়া হয়েছে। চিহ্ন তার আরেকটা ইয়া, এখানে আমাদের ইয়ে নেই। আমাদের তার বিখ্যাত একটা ছোট গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক, এটা খুবই বিখ্যাত একটা ছোট গল্প। হ্যাঁ, এ, এবং আরো অন্যান্য গুলো আছে, এগুলো আমাদের এত গুরুত্বপূর্ণ না। তোমাদের শুধু মনে রাখতে হবে জননী, দিবারাত্রি কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, এগুলো এই উপন্যাস, চারটে উপন্যাস লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়, এবং তার বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিক। এবং 1956 সালে তিনি মারা যান এবং অত্যন্ত দুরবস্থায়, মানে অত্যন্ত আর্থিক কষ্টে থাকা অবস্থায় তিনি কি মারা যান। তো আমাদের এই 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 মাসি পিসি গল্পে আমরা যেটা দেখতে পাই, দেখো যে মাসি পিসি দুইজনেই কিন্তু কি আল্লাদি নামক একটা মেয়েকে নিয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে।
এবং মাসি পিসি স্বাবলম্বী পরিপূর্ণ স্বাবলম্বী একজন মেয়ে, মেয়ে, তারা দুজনেই ব্যবসা করে, দুজনেই নৌকা বেয়ে ব্যবসা করতে যায়। এবং এখানেই তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ইয়াটা আমরা দেখতে পাই, যে তারা কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় কি হয় নাই, মাথা নত করে নাই, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় হেরে যায় নাই। তো মাসি পিসি গল্পটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এটা যে মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার পূর্বাশা পত্রিকায়। কোন পত্রিকায়? পূর্বাশা পত্রিকায়। এবং 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। এবং পরে এটা পরিস্থিতি নামক গল্প গ্রন্থে সংকলিত হয়। বর্তমান আমাদের যে এটা আছে সেটা নেওয়া হয়েছে কি ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী থেকে। আমাদের বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আসার সম্ভাবনা বেশি, যে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছে সেটা। ওকে, এটা আমার পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায়। ওকে। তো আমাদের এখানে গল্পের কাহিনী কি? গল্পের কাহিনী হচ্ছে স্বামীর নির্মম নির্যাতনের শিকার পিতৃমাতৃহীন এক তরুণীর করুণ জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে মাসি পিসির গল্প। এই তরুণীকে, এই তরুণী হচ্ছে আল্লাদি। আমরা আল্লাদি দেখি না এখানে, সে আল্লাদি। সে আল্লাদিকে নিয়ে কাহিনী। আল্লাদি নামক ওই তরুণীর মাসি পিসি দুজনেই কি বিধবা এবং নিঃস্ব। মাসি পিসি দুইজনের অবস্থা কেমন? বিধবা এবং নিঃস্ব। তারা অস্তিত্ব রক্ষার পাশাপাশি, খেয়াল করো তাদের গল্পের মূল থিমটা কি, আমাদের জীবনে আমরা সবাই যেটার জন্য ফাইট করি সেটা হচ্ছে যে কি, এই অস্তিত্ব রক্ষা। তো মাসি পিসিও তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ মানে প্রতিকূল বিশ্বে আল্লাদিকে রক্ষার জন্য বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করে। সংগ্রামটা কিরকম? ওই যে যে আমাদের গোকুল, এই গোকুল গোকুল কিন্তু কি গল্পের ভিলেন। গোকুল হচ্ছে গল্পের ভিলেন। সেই ভিলেন থেকে আল্লাদিকে বাঁচানোর জন্য তাদের সাহসী সংগ্রামটা চলতে থাকে। অত্যাচারী স্বামী, লালসা উন্মত্ত জোদ্দার, এই জোদ্দার কে? জোদ্দার হচ্ছে গোকুল। দারোগা ও গুন্ডা বদমাশের আক্রমণ থেকে আল্লাদিকে নিরাপদ রাখার জন্য অসহায় এই দুই বিধবা দায়িত্বশীল ও মানবিক জীবনযুদ্ধ এই গল্পে খুবই প্রশংসনীয়। আমাদের এছাড়া এই গল্পে আমরা আরো কিছু পাই, যেমন দুর্ভিক্ষের মর্মস্পর্শী স্মৃতি, যেখানে দুর্ভিক্ষের কারণে আল্লাদির বাবা মা সবাই মারা যায়। জীবিকা নির্বাহের কঠিন সংগ্রাম, এই যে যে মাসি পিসি কি করে, গ্রামের গৃহস্থদের কাছ থেকে শাকসবজি নিয়ে শহরে গিয়ে বিক্রি করে নৌকা চালিয়ে গিয়ে, আবার সেখানে টাকা ইয়ে করে কামাই করে ওখানে তারা তাদের সংগ্রামটা চালায় যাচ্ছে। তারা নৌকা নারী হয়েও কি নৌকা চালনা এবং সবজি ব্যবসায় পরিচালনা করে। এগুলোই হচ্ছে আমাদের এই গল্পের বৈচিত্র্যময় দিক। তাহলে এখানে আমরা যে একটা শ্রেণী সংগ্রামের বিষয়টা আমরা দেখতে পাই, এবং যে তারা মাসি পিসি দুইজনেই সংগ্রাম করে টিকে আছে সেই বিষয়টা আমরা এখানে দেখতে পাই। এবং এখানে গল্পের যে আহ আহ, ইয়া আছে, যে আরো যে কিছু চরিত্র আছে সেগুলো অতটা গুরুত্বপূর্ণ না। যোগু হচ্ছে আল্লাদির জামাই। যে যোগু আল্লাদির জমি ইয়া করার জন্য তাকে আবার তার বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু মাসি পিসি জানে দেখি যোগু নিলে তাদের এই আল্লাদিকে তারা কি করবে, অত্যাচার করবে। মাসি পিসি তাদের সন্তান নাই, তাই তারা আল্লাদিকে সন্তানের মতো করে কি লালন পালন করে কি তাদের অবলম্বন হিসেবে বাঁচিয়ে রাখতে চায়। এরপরে আছে আমাদের রেইনকোট। 52 দিনগুলি তোমাদের সিলেবাসে নাই। তুলসী গাছের কাহিনীও নাই, মানুষ নাই, মৌসুম নাই। এই রেইনকোট আছে, রেইনকোট সর্বশেষ 194 পৃষ্ঠা। রেইনকোটটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। একটা আখতারুজ্জামান ইলিয়াস, তিনি আহ, একজন আমাদের অন্যতম বিখ্যাত বাঙালি লেখক। বাংলা কথা সাহিত্যের এক অসাধারণ প্রতিভার নাম আখতারুজ্জামান ইলিয়াস। হ্যাঁ, তার পিতৃপ্রদত্ত নাম আখতারুজ্জামান মোহাম্মদ ইলিয়াস। হুম। তিনি কর্মজীবনে সরকারি কলেজের বাংলা বিষয়ের অধ্যাপক ছিলেন। ওকে, এইটা ইনফরমেশন গুলো তোমাদের মাথায় রাখতে হবে। তো আখতারুজ্জামান ইলিয়াসের যে লেখার যে আহ, ধারা, সেখানে আমরা দেখতে পাই যে তিনি লেখার সংখ্যার চেয়ে কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব তিনি দিয়েছেন। এই যে এখানে লেখা তার লেখার
সংখ্যা বৃদ্ধির উপর কখনো জোর দেননি। তিনি কিসের উপর গুরুত্ব দিয়েছেন? লেখার গুণগত মানের উপরে গুরুত্ব দিয়েছেন। এবং গভীর অন্তর্দৃষ্টি সহযোগে তিনি সবকিছু পর্যবেক্ষণ করেছেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, সব বিষয়ে তিনি তার সাহিত্যে অন্তর্ভুক্ত করেছেন। মানুষের জীবনের সামগ্রিক অনুধাবন করতে চেয়েছেন তিনি এই ইয়েতে। এবং মানুষের পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক প্রান্ত সমূহ তিনি এখানে গভীর দক্ষতায় উন্মোচন করেছেন। পরম সূক্ষ্ম মনস্তাত্ত্বিক, আমরা যে এখানে নুরুল হুদার মনে মনে কিছু জিনিস যে ভাবতেছে, হ্যাঁ, সে মনের ভাবনাগুলো কিন্তু আমরা এখানে বেশি দেখতে পাবো। তার মোট 5টি গল্পগ্রন্থ আছে এবং সেখানে টোটাল গল্প হচ্ছে 28টা। 2টা উপন্যাস আছে, একটা প্রবন্ধ সংকলন আছে। গল্পগ্রন্থের নাম কি? অন্য ঘরে অন্নসর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দোজকের হোম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এটা গুরুত্বপূর্ণ। আর তার বিখ্যাত 2টা উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। তো এখানে আমাদের মুক্তিযুদ্ধের যে পার্সপেক্টিভে তিনি এটা লিখেছেন। এবং সেখানে তিনি বোঝাতে চেয়েছেন যে মুক্তিযুদ্ধের সময় আমাদের কি ধরনের আহ, যে একটা থমথমে পরিবেশ তৈরি হয়েছিল, সেটাই তিনি এখানে তুলে ধরতে চেয়েছেন। তো আমরা পাঠ পরিচিত অংশটা যদি পড়ি, তাহলে দেখতে পাই যে রেইনকোট গল্পটি প্রকাশিত হয় কত সালে? 1995 সালে। এবং তার লেখকের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন, স্বপ্নের জাল, 1997 সালে সংকলিত। এখানে দেখো গল্পটা কিন্তু তার সর্বশেষ গল্পগ্রন্থ, এবং সেটার নাম কি? জাল স্বপ্ন, স্বপ্নের জাল, 1997 সালে প্রকাশিত। তাত্তরুজ্জামান ইলিয়াস গ্রন্থ বা রচনা সমগ্র 1 থেকে এটা নেওয়া হয়েছে। আমাদের এই গল্পের মূল আমাদের প্রেক্ষাপটটা যদি দেখি, যে মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটি রচিত। কোন সময় পরিস্থিতি নিয়ে? মুক্তিযুদ্ধের সময় ঢাকার পরিস্থিতি নিয়ে গল্পটা কি করা হয়েছে? লেখা হয়েছে। লেখক যখন গল্পটা লিখতেছিল তখন মুক্তিযুদ্ধ তখন প্রায় কোথায়? একদম শেষ পর্যায়ে। ঢাকায় মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে। তারও একটি ঘটনা এই গল্পের বিষয়। সে ঘটনাটা কি? ওই যে যে কলেজে মুক্তিবাহিনী কি করেছিল? গ্রেনেড হামলা করেছিল। সেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফরমার কি হয়ে যায়? ধ্বংস করে হয়। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে। তাদের মধ্যে একজন কে ছিল? নুরুল হুদা। নুরুল হুদা কিন্তু কি ছিল? রসায়নের প্রভাষক ছিল। এবং আরেকজন, নুরুল হুদার সাথে আরেকজনকে ডাকছে, তিনি কি ছিল? আব্দুল সত্তার মৃধা। তিনি কি জিওগ্রাফির ছিলেন। তো দুইজনকে গ্রেফতার করে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হয়, তাদের উপর অত্যাচার শুরু করা হয়। নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা কি হয়েছে? বিবৃত হয়েছে। কার জবানিতে? নুরুল হুদার জবানিতে। এবং বিবৃত হয়েছে কি? পাকিস্তান বাহিনীর বর্বর নিপীড়ন, হত্যাযজ্ঞের মধ্যে ঢাকার শহরে আতঙ্কিত চিত্র। গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে, তার পরদিন ছিল বৃষ্টি। তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে হয়। এবং যেই রেইনকোটটি পড়তে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টু। তো নুরুল হুদার শ্যালকের নাম কি ছিল? মিন্টু। এবং সে ছিল একজন মুক্তিযোদ্ধা। তো এই কারণে রেইনকোট পরার কারণে কিন্তু তাকে মুক্তিযোদ্ধা সন্দেহ করা হয়। এখন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা লাইন গল্পে, এই রেইনকোটের প্রতীকী তাৎপর্যটা অসাধারণ। কি প্রতীকী তাৎপর্য? মুক্তিযুদ্ধের শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে সাধারণ ভীতু প্রকৃতির নুরুল হুদা। নুরুল হুদা কেমন ছিল? ভীতু প্রকৃতির। তার মধ্যে সঞ্চারিত হয় উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। তারই ব্যঞ্জনাময় প্রকাশ করেছে এই গল্পে। তাহলে আমরা রেইনকোট পরার পর নুরুল হুদা কিন্তু সাহসী হয়ে ওঠে। তার ভিতরে একটা গরম চলে আসে, হ্যাঁ, দেশপ্রেম তার ভিতরেও চলে আসে। এই জিনিসটা আমরা এখানে গল্পে দেখতে পাই। তার নেট ডিস্টার্ব করতে কেটে গেছে যাচ্ছে। আচ্ছা, কিছু করার নাই, আমি রেকর্ডেড ক্লাসটা ফেসবুকে দিয়ে দিব, ইউটিউবে দিয়ে দিব, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তো নেটওয়ার্ক ডিস্টার্ব করবে, বর্ষাকাল, এটা কিছু করার নাই, স্বাভাবিক। তো আমাদের এই গল্পটাতে আমরা এখানে ইনফরমেশন গুলো দেখতে পেলাম, যা যে এখানে গল্পটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা এবং মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে। এবং তখন ঢাকাতে কি গেরিলা আক্রমণ শুরু হয়েছে। এবং এই
রেইনকোটটা একটার প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, এবং সেই রেইনকোট দেওয়ার পর ভীতু, স্বাভাবিক ভাবে ভীতু একজন মানুষ নুরুল হুদা সেও কি সাহসী হয়ে ওঠে। এটাই গল্পের মূল বিষয়বস্তু। তা আমাদের এই গল্পের পরে আমাদের আছে কি, এরপরে যে আমাদের কবিতাতে চলে যাই আমরা, কবিতার ভিতরে কি কি আছে দেখি। প্রথমে আছে আমাদের আহ সোনার তরী। এই যে সোনার তরী, সোনার তরী কবিতাটার নাম কবিতা। আমরা সোনার তরী কবিতার যে ইনফরমেশন গুলো আমরা যেখান থেকে দেখতে পাই, যে গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে অনুদিত সং অফারিংস এর জন্য লেখক কি 1913 সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার পান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, তোমাদের এটা মাথায় রাখতে হবে যে কোন বইয়ের জন্য, সং অফারিং এর জন্য। এবং অনুদিত মানে এটা ইংরেজিতে কে লিখছিল, রবীন্দ্রনাথ নিজে লিখছিল। এবং এখানে কোন ইয়াতে বাংলা কোন কোন কবিতা, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে তিনি এই কবিতা বইটা ইংরেজিতে লিখেছিলেন, সং অফারিং। এবং এটার জন্য 1913 সালে তিনি কি প্রথম এশীয় হিসেবে কি পান, নোবেল পান। এবং বাংলা ছোট গল্পেরও তিনি পথিকৃত শ্রেষ্ঠ শিল্পী। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনার তরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ জন্মদিন ইত্যাদি। সোনার তরীটা আমরা জানি যে এটা একটা নাম কবিতা, এই নামে কবিতা, লেখকের এই কবিতার নামেই তার কাব্যগ্রন্থের নামকরণ করা হয়েছে সোনার তরী। ওকে। তো আমরা কবিতার যদি আলোচনাতে যাই, এখানে লেখক একটা জিনিসই বোঝাতে চেয়েছেন যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। হ্যাঁ, মানুষ কিভাবে বেঁচে থাকে, তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। তার দেহ বেঁচে থাকে না, কিন্তু তার কর্মটা বেঁচে থাকে, তাকেই তার কারণেই যুগ যুগ ধরে মানুষ তাকে স্মরণ করে। আমাদের এই যে যে তার জীবনের যে একটা যে আমাদের সময় ব্যাপারটাকে তিনি এখানে গুরুত্ব দিয়ে বোঝাতে চেয়েছেন। তো সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তাহলে আমাদের সোনার তরীতে একটা কি কবিতা, নাম কবিতা। এবং এটা এত এই যে একশো বছর ধরে এই কবিতা নিয়ে নানা ধরনের আলোচনা চলতেছে। লেখক কি এটা দ্বারা কোনো কিছু বোঝাতে চেয়েছেন কিনা, অন্য কিছু বোঝাতে চেয়েছেন কিনা। তো যাই হোক, আমাদের এই কবিতার গুরু রহস্য আমাদের জানা চাইতে বেশি জন্য জানার প্রয়োজন হচ্ছে যে এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো কবিতাতে দেখা যায় যে কি, চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো একটি ধান ক্ষেত উৎপন্ন সোনার ধানের সম্মান নিয়ে, কেমন ধান, সোনার ধানের সম্মান নিয়ে অপেক্ষারত একজন নিঃসঙ্গ এক কৃষক। নিঃসঙ্গ এক কে, কৃষক। আমরা কিন্তু এখানে যার ওই যে কি বলছে, আহ, এম, এ, গান গেয়ে কে কে আসে তীরে দেখে যেন মনে হয় চিনি উহারে। এই যে এই যে কার কথা বলতেছে, সে এই কৃষকের কি জবানিতে আমরা কবিতাটা দেখি। এবং ভারী বর্ষণের পাশের খরস্রোতা নদী, নদীটা কেমন হয়ে উঠেছে, খরস্রোতা, এবং সেটা কেমন ছিল, হিংস্র। ঠিক আছে। এবং তার চারিদিকে বাঁকা জল কৃষকের মনে কি আশঙ্কা তৈরি করেছে, চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে একটা কি ঘন ঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে একটা ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসে এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে মিনতি জানায় বা অনুরোধ জানায়। ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি কি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। কৃষকের কেন সংকুলান স্থান হয় না, নৌকাটা কি ছিল, নৌকাটা ছিল ছোট, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে গিয়েছে বেরিয়ে। এবং শূন্য নদীর তীরে আহত কৃষক পড়ে থাকে। লেখক কেমন নদীর তীরে, মানে আমাদের এই যে কৃষক কেমন নদীর তীরে পড়েছিল, শূন্য নদীর তীরে। এবং কি অবস্থায়, আশাহত অবস্থায় ছিল। এই কবিতা নিবিড় ভাবে মিশে আছে কি কবির জীবন দর্শন। কবির জীবন দর্শনটা কি ছিল, ওই যে মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে, বা কীর্তিমানের মৃত্যু নেই। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। তাহলে আমাদের মহাকালের স্রোতে কি ভেসে যায়, জীবন এবং যৌবন। বেঁচে থাকে কি মানুষের সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। ওকে। এই যে দেখো তার এটা ইনফরমেশন দিয়েছে কি, ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে মহাকালের কি হতে হয়, করাল গ্রাসে কাল গ্রাসে শিকার হতে হয়। তো সোনার তরীটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত, কোন ছন্দে রচিত,
মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কেন মাত্রাবৃত্ত ছন্দে হয়েছিল মনে আছে? একটা শব্দের জন্য। হ্যাঁ, একটা শব্দের জন্য তাকে কিন্তু কি আহ পুরো ইয়েটা কি মাত্রাবৃত্ত ছন্দ হয়েছিল, নাহলে এটা অক্ষরবৃত্ত হয়ে যেত। সেই শব্দটা কি ছিল? শূন্য। শূন্য নদীর তীরে রহিনু পরী, যা ছিল নিয়ে গেল সোনার তরী। এই শূন্য কথাটার জন্যই পুরো কবিতাটা কি মাত্রাবৃত্ত কবিতায় পরিণত হয়েছে। সোনার তরী তাহলে একটা মাত্রাবৃত্ত ছন্দের কবিতা, এবং এই পংক্তি 8+5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। আমাদের এই সোনার তরী পরে আমাদের পরবর্তী কবিতা কি আছে? ঐকতান আমাদের পাঠ্য না, নবান্ন নাই, বিদ্রোহী। আমরা বিদ্রোহী কবিতার কবি ইয়ে নিয়ে আলোচনা করেছি। আমাদের এইখানে একটা ইনফরমেশন তোমাদের গুরুত্বপূর্ণ, যে সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারিদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে, তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। তাহলে কোন পত্রিকাতে বিদ্রোহী কবিতাটা প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক বিজলিতে। এবং সে এবং এ কারণে তাকে বিদ্রোহী কবি বলা হতো। আমাদের এখানে একটা যে যে আমির কথাটা বারবার বলা হয়েছে, লেখক যে আমির আহ, যে আহ, ইয়া চেয়েছেন, হ্যাঁ, আমির বিষয়টাকে বোঝাতে চেয়েছেন। এখানে আমরা যে আমি মানে যে পরনির্ভরশীলতা থেকে মুক্ত হওয়া, সেটা কিন্তু আমরা এই কবিতাতে লেখক বোঝাতে বারবার চেয়েছেন। তার আমি তিন ধরনের বিদ্রোহ, যে আমিত্ব, হ্যাঁ, সেটাকে তিনি এখানে দেখাতে চেয়েছেন। তো আমাদের জানি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা মার্ক করো। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা বিদ্রোহী। তাহলে কবির প্রথম কাব্যগ্রন্থ কি? অগ্নিবীণা। প্রথম কাব্যগ্রন্থের নাম কি কাজী নজরুল ইসলামের? অগ্নিবীণা। এবং সেটা কত সালে প্রকাশিত হয়? সেটা প্রকাশিত হয় 1922 সালে। এবং এটা 2022 সালে, 2022 সালে এর শতবর্ষ, বিদ্রোহী কবিতার বাংলা সাহিত্যে একমাত্র কবিতা বিদ্রোহী কবিতা যার কি করা হয়েছে, শতবর্ষ পালন করা হয়েছে। ঠিক আছে, একমাত্র কবিতা বিদ্রোহী যার কারণে কি শতবর্ষ, যার শতবর্ষ পালন করা হয়েছে। তো এই বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা, একটি না, মানে একমাত্র শ্রেষ্ঠ কবিতা। আর কোন কবিতার তো শতবর্ষ পালন করা হয় নাই। তো রবীন্দ্রনাথ যুগে এই কবিতার মধ্যে দিয়ে তিনি এক প্রাত্যিক কবি কণ্ঠের আত্মপ্রকাশ করেন। প্রাত্যিক মানে কি? আলাদা, হ্যাঁ, স্বতন্ত্র। হুম। তো বিদ্রোহী কবিতায় ওই যে আত্মজাগরণের উন্মুক কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। আত্মজাগরণ, জেগে ওঠা, আমি কথাটা বারবার বলছে কবি। হ্যাঁ, এবং সেটা বলছে কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী সত্তার, কবি সত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। ঔপনিবেশিক ভারতবর্ষের শাসন কারা ছিল? ইংরেজ। ইংরেজরা যে আমাদের এখানে উপনিবেশিক শাসন চালাচ্ছিল, সেটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। এবং লেখক এই ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তার যত সব ক্ষোভ ও বিদ্রোহ উদ্গার করে দিয়েছেন। কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে ধর্ম, ঐতিহ্য, ইতিহাস, পুরাণের শক্তি নানা উপাদান থেকে সমীকৃত করে, মানে ইনক্লুড করে, হ্যাঁ, নিয়ে নিজের বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেছেন। বলছেন যে কি, আমি মহাতরি করি আমি ভরাতরি করি ভরাডুবি, আমি ভীম ভাসমান মাইন, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি অবসান, আমি নিশাবসান, এরকম করে অনেকগুলো কথা বলছে, তাই না? আমি ওরফিয়াসের বাঁশুরি, বা আমি ওই যে আমি আমি আবার কি বলছে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, ইত্যাদি কথা তিনি বলেছেন। এই যে এইগুলো দ্বারা কি করেছেন, তিনি তার যে একটা বিদ্রোহী সত্তা আছে, সেই বিদ্রোহী সত্তাটাকে তিনি সাজিয়েছেন, বলতে চেয়েছেন যে আমি এরকম। ঠিক আছে। কবিতার শেষে ধ্বনিত হয় কি, অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। কবিতার শেষে লেখক কিন্তু এটাই বলছে, আমি সেই দিন হব শান্ত যেদিন উৎপীড়িতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবে না। তো এই যে কবি বিদ্রোহী কণ্ঠে ঘোষণা দিয়ে জানিয়ে দেন যে উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত না থামবে, প্রশমিত মানে কি না থামা, ততদিন পর্যন্ত তার কবিসত্তা শান্ত হবে না। এই চিরবিদ্রোহী
অব্রবেদী চির উন্নতশীল রূপে বিরাজ করবে। অব্রবেদী মানে হচ্ছে যে মেঘ। হ্যাঁ, মেঘ বা আকাশ ভেদ করে উপরে উঠে যাওয়া। ওকে, আকাশ ভেদ করে উপরে উঠে যাওয়া বা একদম উপরে, যেমন আমরা বলি না অনেক সময় পাহাড় একদম বিল্ডিং ইয়ে মেঘ ভেদ করে উপরে উঠে যায়, মানে এটা তার বিশাল রূপ একটাকে তিনি বোঝানোর জন্য এভাবে বলেছেন। তাহলে আমরা এই যে যে বিদ্রোহী কবিতাটা আলোচনা করলাম, বিদ্রোহী কবিতার লেখকের যে বিদ্রোহী সত্তার স্বরূপটা আমরা এখানে দেখতে পেলাম, যে লেখক এখানে মূলত তার চির বিদ্রোহী রূপটাকে এখানে তুলে ধরেছেন, যতদিন পর্যন্ত না কি দেশ অন্যায় অবিচার মুক্ত না হবে ততদিন পর্যন্ত লেখক এই বিদ্রোহ ঘোষণা করেছেন। এরপরে প্রতিদান কবিতাটা, এই প্রতিদান কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে যে কি, তোমাকে কেউ ক্ষতি করলেও তুমি তার ভালো করো। এবং আমাদের এখানে কবিতার মূল বিষয় আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে কলেজে অধ্যয়নকালে কবর কবিতা রচনার জন্য তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্র অবস্থাতেই স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। জসিমউদ্দিন পল্লী কবি হিসেবে কি বেশি পরিচিত। তো জসিমউদ্দিন পল্লীকবি হিসেবে পরিচিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন, পরবর্তীতে অন্য অন্য কাজে যুক্ত হয়ে যান। তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নকশিকাঁথার মাঠ। হ্যাঁ, যেটা বিভিন্ন ভাষায় কি হয়েছে, অনুবাদ করা হয়েছে। এছাড়া শোধন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙ্গিলা নায়ের মাঝি ইত্যাদি নানা কিছু তার আহ তার রচনা তিনি করেছেন। তো লেখকের যে আমাদের পাঠ পরিচিতি অংশে যদি আমরা আলোচনা করতে যাই, দেখতে পাই যে প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে কি নেওয়া হয়েছে। কোন কাব্যগ্রন্থ? বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জসীমউদ্দিন, বানানটা খেয়াল করো একসাথে কিন্তু, জসিম উদ্দিন, এটা লেখার সময় আবার ভুল করিও না। জসিম উদ্দিন, প্রথম দয়ের নিচে হসন্ত, দ্বিতীয় দয়ের দীর্ঘকার এবং একসাথে। তো লেখক যেটা বলতে চেয়েছেন যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরতার মধ্যেই, কিসের মধ্যে? পরার্থ পরতা। আমি একটু আবার ক্লিয়ার করে বুঝাচ্ছি। লেখক বুঝাতে চেয়েছেন যে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ, জীবনের সার্থকতা নিহিত, সেই বিষয়ে আলোকপাত কি তিনি এখানে করেছেন। লেখক কয়েকটা ইনফরমেশন দিয়েছেন যে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হবে, পরার্থপরতা অন্যের ভালো করতে হবে, এবং অন্যের ভালো করলেই ব্যক্তির কি পাওয়া যাবে? প্রকৃত সুখ পাওয়া যাবে এবং জীবনের সার্থকতা আমরা এখানেই খুঁজে পাবো। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে কি এসেছে? প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ পেয়েছে। প্রীতিময়, যেখানে হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, রেষারেষি থাকবে না। হ্যাঁ, সেটাই তিনি বলেছেন। আমরা অনেক সময় বলি না ওখানকার পরিবেশ ভালো না। পরিবেশ ভালো না মানে কি, সেখানে হিংসা, হানাহানি, বিভেদ ইত্যাদি বেশি। তো যেখানে এগুলো নাই সেখানকার পরিবেশ ভালো। তো এই যে এখানেই বলেছেন যে যেখানে, কেননা ভালোবাসা পূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কেমন মানুষ সুন্দর নিরাপদ পৃথিবী তৈরি করতে পারবে? ভালোবাসা পূর্ণ মানুষ। ঠিক আছে, ভালোবাসা পূর্ণ মানুষই কি করতে পারবে? সুন্দর এবং নিরাপদ পৃথিবী তৈরি করতে পারবে। এবং কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীতে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন। তোমাকে শুধু ক্ষমা করলে হবে না, কেউ তোমার ক্ষতি করেছে, বরং তুমি তাকে সাহায্য করবে তার ভালো করার জন্য। আমি যদি এভাবে যদি মাইন্ডসেট আপ তৈরি করতে পারি, তাহলে আমাদের পৃথিবীটা সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। সো এই কবিতার আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি ভাঙি তার ঘর, আমি ভাঙি তার ঘর হবে না, আমি বাঁধি তার ঘর হবে। ঠিক আছে, হ্যাঁ, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। কিন্তু আমাদের ভিতরে কি প্রতিহিংসা যখন কাজ করে, আমার বলি কি, আমার এ ঘর ভাঙিয়াছে যে, বা আমি ভাঙি তার ঘর। হ্যাঁ, তারপর কি বলি, আহ, তাকে কি পর করতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে আপন, কথাটার অর্থ উল্টা হয়ে যায়, তাই না? এটা না, এটা করা যাবে না। লেখক এটাই বুঝাতে চেয়েছেন যে তোমাকে বাঁশ দিয়েছে, তুমি তাকে বাঁশ না দিয়ে তাকে কি করবা? ফুল দিবা। এটা হচ্ছে এই কবিতার মূল প্রতিপাদ্য। তো যাই হোক, এখানে লেখক ভালো উদ্দেশ্যে বলেছেন আমাদেরকে চেষ্টা করতে হবে, এভাবেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমরা যদি আমাদের পুরো জীবন দর্শন বা ইয়া করি, হ্যাঁ, প্রতিটা ধর্মের
ইয়া যদি দেখি, তাহলে আমাদের এই বিষয়গুলো কিন্তু আমাদের ওখানে উঠে আসতে দেখি, যে মানুষকে হিংসা নয়, বিদ্বেষ নয়, মানুষের ক্ষতি নয়, মানুষের ভালো করার চেষ্টা করো, আল্লাহ তোমার ভালো করবে। একটা আবুল কালাম আজাদের একটা কথা আছে, অলওয়েজ ডু গুড, গুড পিপল উইল বি উইথ ইউ। মানে সবসময় ভালো কাজ করো, তাহলে ভালো মানুষ তোমার সাথে কি হবে, আসবে। তো এটা আমি অনেক প্রমাণ পেয়েছি যে তুমি যত বেশি ভালো কাজ করবা, ভালো মানুষের সাথে তোমার কি দেখা সাক্ষাৎ হবে। আর তুমি প্রতিহিংসা পরায়ণ হবা, বাটপার হবা, তাহলে দেখবে বাটপার প্রতিহিংসা পরায়ণ মানুষদের সাথেই তোমার কি বেশি যোগাযোগ হচ্ছে। এরপরে আমাদের প্রতিদানের পরের কবিতা কোনটা? সুচেতনা তো নাই আমাদের সিলেবাসে। স্যার তাহারে আর এই পরে পরে, মনে। তাহারই পরে মনে, তাহারই পরে মনে, এটা হচ্ছে সুফিয়া কামালের লেখা। সুফিয়া কামাল আমাদের বাঙালি বিশিষ্ট, বাংলাদেশের, খেয়াল করো, বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম প্রতীকৃৎ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ কয়েকদিন ধরে নারী আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আসছে। হ্যাঁ। তো এবং তিনি, সুফিয়া কামাল এর জন্ম যখন হয়েছিল, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন, এটা বোর্ড এক্সামে আসছে। যখন সুফিয়া কামাল জন্ম নিয়েছিল কত সালে, ওই যে 1911 সালে। হ্যাঁ। তখন কিন্তু বাঙালি মুসলমান নারীদের গৃহবন্দী জীবন কাটাতে হতো, স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। এরকম বিরুদ্ধ পরিবেশে থেকেও সুফিয়া কামাল কি করছে, শিক্ষার সুযোগ তো পান নাই, তাই তিনি নিজেই কি স্বশিক্ষায় কি হয়েছেন, শিক্ষিত হয়েছেন। তার মধ্যে তিনি বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। সাহিত্য সাধনা ও সাহিত্য সাধনা, নারী আন্দোলন ব্রতী হয়ে তিনি শুধু কবি হিসেবে বরণীয় হননি, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। গুরুত্বপূর্ণ একটা লাইন, জননী সম্ভাষণ, মার্ক করো, জননী সম্ভাষণে ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, ভ্রমণ কাহিনী আছে, বাংলা একাডেমি পুরস্কারও আছে। হ্যাঁ। তার একটা বিখ্যাত বই আছে যে কি, একাত্তরের ডায়েরি। সেটা আমাদের এখানে যদিও লেখা নাই, কিন্তু এটা পড়ে পড়ে নিবা তোমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, তখন এটা গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। তো আমাদের কবিতার যে মূল বিষয়বস্তু হচ্ছে দেখে, যে একই পরিবেশ এক একজনের উপর এক এক ধরনের প্রভাব বিস্তার করতে পারে। একই পরিবেশ একজনের জন্য অনেক আনন্দের হলে আরেকজনের জন্য অনেক দুঃখ কারণ হতে পারে, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। তো লেখক দেখো, তাহারই পরে মনে কবিতাটা 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তো এখানে কবিতাতে তিনি যে জিনিসটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই কবিতায় তিনি প্রকৃতি ও মানব মনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। প্রকৃতি এবং মানব মন, দেখো আমাদের প্রকৃতি কিন্তু আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করে। অনেক সময় দেখবা প্রচন্ড গরমের ভিতর সবার মেজাজ গরম থাকে। হ্যাঁ। আবার ঠান্ডার ভিতর মানুষের ঠান্ডা হয়ে থাকে, বৃষ্টির ভিতর প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ। এক ধরনের মেন্টালিটি থাকে, আবার বৃষ্টি নাই, শীত, প্রচন্ড বাতাস। এরকম এক একটা সময় এক একটা পরিবেশ এক এক ধরনের অনুভূতি আমাদের মনে জাগ্রত করে। সেটাই তিনি বলেছেন যে প্রকৃতি ও মানব মনের একটা গুরুত্বপূর্ণ দিক তিনি এখানে তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কবি ভক্ত এবং কবির ভিতরে কথোপকথন। আমাদের তাহারই পরে মনে কবিতাটা কিন্তু কি একটা সংলাপ ধর্মী কবিতা। কি ধর্মী কবিতা? সংলাপ ধর্মী কবিতা। সংলাপধর্মী কবিতা। এবং এখানে তিনি কি বোঝাতে চেয়েছেন, এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে আহ, একই পরিবেশ একজনের জন্য আনন্দদায়ক হতে পারে, আরেকজনের জন্য বেদনাদায়ক হতে পারে। আমরা এখানে দেখতে পাই যে কবি ভক্তের মনে বসন্তের আগমনে অনেক আনন্দ, কিন্তু কবির মনে আনন্দ নাই, কারণ তিনি তার প্রথম স্বামী, হ্যাঁ, সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে একটা প্রচন্ড শূন্যতা নেমে এসেছে, এবং সেটাই তার ব্যক্তি জীবনে কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা হয়ে উঠেছে। তো এই যে যে কবি মনে যখন আনন্দের শিহরণ জাগার কথা, সেটা না হয়ে কবি মনে শোকাচ্ছন্ন, হ্যাঁ, সেটাই কবি ভক্ত তাকে বারবার জিজ্ঞাসা করার পরে সে তার কথা একটা নাটকীয় ভাবে বলেছেন। তো কবি মন আচ্ছন্ন হয়ে রিক্ততার হাহাকারে, তাহারে পরে কবিতাতে আচ্ছন্ন করেছে সেই বিষাদময় রিক্ততার সুর। তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখানে শীতকাল, এখানে আমাদের শীত এবং বসন্ত ঋতুর কথা এসেছে।
এবং আরো দুইটা মাস, স্পেসিফিক মাসের কথা এসেছে। একটা হচ্ছে যে কি ফাল্গুন মাস, আর একটা হচ্ছে যে কি মাঘ মাস। ঠিক আছে, মাঘের সন্ন্যাসী, হ্যাঁ, তারপর এই ফাল্গুন মাস, এদিকে কথাগুলো এসেছে। আবার ঋতুরাজ বসন্তের কথা এসেছে, শীতের রিক্ততার কথা এসেছে। কবিতার আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর নাটকীয়তা। এই নাটকীয়তাটা কোথায়? সেটা হচ্ছে যে ওই যে লাস্টে বলছে তাহারই পরে মনে, কার কথা মনে পড়ে? সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন কি ছিল? তার প্রথম স্বামী, এবং যার উৎসাহে তিনি কি কবি হয়েছিলেন, সেই স্বামীর কথা তার মনে পড়ে। মানুষ কিন্তু তার প্রথম কোনো কিছুর অভিজ্ঞতাকে ভুলতে পারে না। তো গঠনগত দিক থেকে এটা একটা কি নির্ভর কবিতা? সংলাপ নির্ভর কবিতা বা রচনা। কবিতায় আবেগময় ভাববস্তুর বেদনাঘন বিষণ্ণতার সুর, সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত তা সহজে পাঠকের হৃদয়ে ছুঁয়ে যায়। তো এই গেল আমাদের তাহারই পরে মনে কবিতার আলোচনার বিষয়। আমাদের তাহারই পরে মনের পরে কি আসে? সেই অস্ত্র নাই সিলেবাসে। পদ্মা, পদ্মা কি সিলেবাসে আছে? ফেব্রুয়ারি 1969। হম। এরপরে হচ্ছে যে ফেব্রুয়ারি 1969। ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের লেখা একটা অন্যতম, আমাদের 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা। শামসুর রহমান এই নামটা যেন ভুল না হয়। এবং শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। ওকে, কারণ কি তার কবিতাতে সবসময় কি দেখতে পাবো আমরা? শুধু শহরের বর্ণনাই দেখতে পাবো। এবং আজীবন তিনি আহ আহ, কি কবিতাই লিখে গিয়েছেন। তার সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় কবির প্রথম কবিতা প্রকাশিত হয়, এবং আজীবন তিনি নিষ্ঠার সাথে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্রের পক্ষে, সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে। রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতি আকণ্ঠ সমর্থন তার কবিতাকে করেছে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত। এছাড়াও দেখো নগর জীবনের যন্ত্রণা, এই যে নগর জীবনের যন্ত্রণা, নাগরিক কবি এমনি এমনি বলে নাই, এই কারণে বলছে। একাকিত্ব, পারিবারিক সামাজিক বন্ধন ইত্যাদি তার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে ফিরিয়ে না, উদ্ভট উটের পিঠে চলে এসে স্বদেশ। এটা কিন্তু প্রায় সময় আমরা ফেসবুকে দেখি, উদ্ভট উটের পিঠে চলে এসে স্বদেশ, ফেসবুকে আমরা এভাবে দেখি, তাই না? এটা এই জন্য এটা গুরুত্বপূর্ণ। তার উপন্যাস, গল্প, উপন্যাস, শিশু সাহিত্য অনুবাদ কর্মে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন। এগুলো আমার গুরুত্বপূর্ণ না, আমার গুরুত্বপূর্ণ হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে। ওকে। এবং আরেকটা হচ্ছে যে বন্দি শিবির থেকে, তাই বন্দি শিবির থেকে তিনি কিন্তু কি করেছিলেন? মজলুম আদিব নামে কবিতা লিখেছিলেন মুক্তিযুদ্ধের সময়। তো এখানে দেখা যাচ্ছে যে 1969 গণ অভ্যুত্থানে তিনি 1952 সালে ভাষা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছে, সেই কথাটাই তিনি এখানে বোঝাতে চেয়েছেন। তো এখানে আমরা দেখতে পাই যে নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকেই 1969 কবিতাটা কি করা হয়েছে, নেওয়া হয়েছে। এবং এই 1969 কবিতাটা দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। কিসের কিসের কবিতা? দেশপ্রেম, গণজাগরণ এবং সংগ্রামী চেতনার কবিতা। আমরা কিন্তু 2024 সালের আন্দোলনেও কিন্তু কি এই কবিতার অনেক লাইন আমরা দেখেছি, ব্যবহার করা হয়েছে। তো শামসুর রহমান, আমরা আগে বলেছি যে কবিতাটি 1969 গণজাগরণের পটভূমিতে রচিত। 1969 সালে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ, নিপীড়নের বিরুদ্ধে তিনি কি এখানে কথা বলেছেন। গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল কলেজ, অসংখ্য মানুষ জড়ো হয়েছে কোথায়? ঢাকার রাজপথে। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্তি সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন এই কবিতায়। এটা মার্ক করো। বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্পভাষ্য রচনা করেছেন কি এই কবিতায়। কবিতাটি দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সাথে মূর্ত করে তুলেছেন। কি মূর্ত করে তুলেছেন? দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও আত্মাহুতির প্রেরণাকে। কবিতাটি 21-এর রক্তজোড়া দিনগুলোতে স্বৈরাজ শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মহাত্মে প্রগাঢ়তা লাভ করেছে। মানে ওই যে 52 ভাষা আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তো দেখো এইটা লাইনটা মার্ক করো, গদ্য ছন্দ। কবিতাটা কোন ছন্দে লেখা?
গদ্য ছন্দে লেখা এবং প্রবহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন। তাহলে আমাদের ফেব্রুয়ারি 1969 কোন ছন্দে লেখা? এটা গদ্য ছন্দে লেখা। এরপরে কবিতা কোনটা আছে? 18 বছর বয়স। 18 বছর বয়স কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে দেখি এখানে তোমাদের এই 18 বছর, তোমাদের এই বয়সে যে একটা মানসিক যে বিকাশ বা ইয়া আসে, হ্যাঁ, বা মানসিক যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে তোমরা যাও, সেই জিনিসটাই তিনি এখানে বলে ওটা বোঝাতে চেয়েছেন। এবং এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে আসছে যে যেহেতু এখন ইয়া ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামক একটি কাব্যগ্রন্থ তিনি কি সম্পাদনা করেন। কোন লেখক সংঘের পক্ষে? ফ্যাসি বিরোধী। হ্যাঁ, যেমন এই যে আওয়ামী শাসনটা ফ্যাসি বিরোধী শাসন হিসেবে বলতেছে এখন সবাই, তাই না? সেই ফ্যাসি বিরোধী, ফ্যাসিবাদ মানে কি, তোমাকে জোর করে জোর নিপীড়ন চালাবে যখন তখন। এই এখান থেকে তিনি কি আকাল নামক একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন, লিখেন না কিন্তু, এটা কি করছে? সম্পাদনা করেছেন। তো 18 বছর বয়সে কবিতাতে সেই 18 বছর বয়সের যে আমাদের যে ফিলিংস গুলো আসে, যে অনুভূতি গুলো হয়, সেগুলো তিনি লেখকের এখানে আমাদের তুলে ধরার চেষ্টা করেছেন। দেখো এখানে বলেছে যে সুকান্ত ভট্টাচার্য 18 বছর কবিতাটি 1948 সালে তার ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কোন কাব্যগ্রন্থ? ছাড়পত্র। এবং এই কবি নিজের অভিজ্ঞতার আলোকে হুম বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন। পুরো কবিতাটাতে আমরা এই বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো বেশি দেখতে পাবো। যে কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার, প্রবল আবেগ এবং উচ্ছ্বাসের এবং জীবনের ঝুঁকি নেবার। এই বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে এড়িয়ে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। কি শপথ নিয়ে? রক্ত শপথ নিয়ে। রক্ত শপথ মানে যে ডু অর ডাই, বা একদম হার্ট এন্ড সোল দিয়ে ট্রাই করা, সেটাকে। এই বয়সে আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবিলা করার একটা অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য যৌবন শক্তির দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। তাই লেখক বলেছে এদেশের বুকে 18 আসুক নেমে। ঠিক আছে। এবং 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরপরে আমার কোনটা আছে? আগে কি সুন্দর, আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা একটা বিখ্যাত কবিতা। এটা পুরো কবিতাটা তোমাদের এখানে দেয়া নাই। আমি যেটা বলছিলাম যে তিনি একই সাথে ঢাকা ইউনিভার্সিটি টিচার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, সচিব হয়েছে, মন্ত্রী হয়েছে, পরে আবার কি রাষ্ট্রদূত হয়েছে। কিন্তু তার সাহিত্যে একটা কি ছিল, অবদান রাখা যায় মুক্তিযুদ্ধ এবং কি রাষ্ট্রভাষা ভাষা আন্দোলন। কবিতার বিষয়ে প্রাধান্য পেয়েছে রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, রাষ্ট্রভাষা আন্দোলন, এবং সেই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন। তো কবিতাটা অনেক বড়। এখানে পূর্বপুরুষদের কথা বলছে, তাদের অত্যাচারের কথা বলছে, তারা কিভাবে ইয়ে হয়েছে সেগুলো সবকিছু বলছে, মুক্তিযুদ্ধের কথা বলছে। হ্যাঁ। তো আমরা পাঠ পরিচিত অংশটা যদি দেখি, যে আমি কিংবদন্তির কথা বলছি, এটা কি একটা নাম কবিতা। তার আর যে আমি কিংবদন্তির কথা বলছি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি কিংবদন্তির কথা বলছি, এটা একটা নাম কবিতা। এরকম আরেকটা নাম কবিতা আছে কোনটা? সোনার তরী। তো রচনাটিতে বিষয় আঙ্গিকের অভিনবত্ব আছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত ঘোষণা। ওকে। এবং হাজার হাজার বছরের যে আমাদের ইতিহাস ও সংগ্রাম, সেসব কিছু তিনি এখানে তুলে ধরেছেন। তার এখানে এই এই লাইনটা আন্ডারলাইন করো, কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয়েছে শব্দবন্ধ কি কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে কি মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারবে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে পারবে না। এই যে কবিতা কথাটা দ্বারাই তিনি মুক্তির প্রতীক হয়ে উঠেছে কবিতা। ওকে। তারপর দেখো কবিতা ও সত্যের ভিতরে পার্থক্য তিনি এখানে ইয়ে করেছেন, যে কবি ও জানেন মুক্তির পূর্ব শর্ত হচ্ছে যে কি যুদ্ধ। মুক্তির পূর্ব শর্ত কি? যুদ্ধ। এই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়, ভালোবাসার জন্য মুক্ত করবার জন্য তাদেরকে ছেড়ে দিতে হয়।
এবং এই অমোঘ সত্য কবি জেনেছেন আমার স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। বারবার তিনি একই কথা বলেছেন, আমি কিংবদন্তির কথা বলছি। হ্যাঁ, আর অন্যান্য অনেক কথা তিনি বলেছেন। তারপর আমার কবিতাটার আসল জিনিসটা দেখো, গুরুত্বপূর্ণ বিষয় যে বলা যায়, সার্বিক বিবেচনায় কবিতাটির বিষয় আঙ্গিকের সৌকর্যে বাংলা সাহিত্যের একটা কি অনন্য সংযোজন হয়ে উঠেছে। তো এখানে কবিতাটা কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। এবং প্রচলিত ছন্দের বাইরে গিয়ে একটা প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দ হচ্ছে কি এই গদ্য ছন্দ। তো আমাদের এরপরে আর কোনো কবিতা নাই। আমাদের সব কবিতাই ইয়ে করা হলো। এখন আসে আমাদের, কে কে আছো এখন? জুবাইর আছো, মুক্তা আছো? তাহলে এইভাবে যেগুলো আমি মার্ক করে দিলাম, এগুলো একটু অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আহ এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের যে সহপাঠ, লাল সালু এবং এটা কি বলে, উপন্যাস। আমরা একটু সহপাঠ এবং লাল সালুতে চলে যাই। আমাদের সহপাঠ হিসেবে আছে লাল সালু, সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা আহ বিখ্যাত একটা উপন্যাস লাল সালু। না। এবং নাটক হচ্ছে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা। প্রথমে আমরা এই দেখি যে নাটকটা, নাটকের নাট্যকার পরিচিতি এখানে বেশি গুরুত্বপূর্ণ না। নাটকের সংজ্ঞা এগুলো দেখার দরকার নাই। আমার নাটকের ক্ষেত্রে এখানে যেটা পড়তে হবে বেশি করে, তোমরা তোমাদের কাছে যদি বই থাকে তাহলে নিয়ে নাও, ওখানে এটা একটু মার্ক করো। এটা একটা ঐতিহাসিক নাটক। আমাদের সিরাজউদ্দৌলা নাটকটা কি একটা ঐতিহাসিক নাটক। কারণটা হচ্ছে যে কি, এটা ইতিহাসের একটা ঘটনাকে উপজীব্য করে কি করা হয়েছে, লেখা হয়েছে, তাই না? এই জন্য ইতিহাস, একটা ঐতিহাসিক নাটক হচ্ছে আমাদের এই সিরাজউদ্দৌলা। ওকে। তো এখানে আমাদের লেখক সিরাজউদ্দৌলাকে নিয়ে কেন এই উপন্যাসটা, এই নাটকটা লিখেছেন, কারণ তিনি চেয়েছিলেন যে ব্রিটিশরা আমাদের ভিতরে কিছু মিথ্যা ইতিহাস ঢুকিয়ে দিয়েছিল, সত্যিকারের ইতিহাস চাপিয়ে মানে লুকিয়ে ফেলেছিল। সিরাজউদ্দৌলার নামে মিথ্যা কিছু আহ গুজব তারা ছড়িয়েছিল, যে সিরাজউদ্দৌলা অনেক বেশি নিষ্ঠুর ছিলেন, অনেক বেশি নারী লোলুপ ছিলেন, মদদী ছিলেন। হ্যাঁ, কিন্তু এগুলো আসলে সত্য না। সিরাজউদ্দৌলা একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। সেইটা প্রকাশ করার জন্য লেখক নাটকটা লেখার একটা অনুপ্রেরণা পান। ওকে। এখন কেন তিনি নাটককে বেছে নিলেন? কারণ লেখক যখন নাটক লিখতেছেন তখন ওই সময় সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম ছিল নাটক। এই কারণে তিনি এই নাটকটা লিখেছেন। তাই সিরাজউদ্দৌলা একটা কি, সিরাজউদ্দৌলা হচ্ছে একটা ঐতিহাসিক নাটক, এটা ট্রাজেডি না। ওকে। তো সিরাজউদ্দৌলার যে নাটকের, অনেকে বলে যে এটা ট্রাজেডি কিনা, এটা ট্রাজেডি না। এটা সোজা কথা হচ্ছে সেটা একটা কি আহ করুণ রসের নাটক, কিন্তু এটা ট্রাজেডি নয়। এবং পলাশী যুদ্ধের পটভূমিতেই এই নাটকটা কি করা হয়েছে, রচনা করা হয়েছে। নাটকের প্লটে যদি আমরা দেখি, নাটকটি 4টি অঙ্কে 12টি দৃশ্যে কি রচিত, এবং এর মধ্যে 8টি দৃশ্যে সিরাজ স্বয়ং উপস্থিত। এবং নাটকটি পুরোটাই আবর্তিত হয়েছে কাকে ঘিরে, সিরাজকে ঘিরে। তাহলে আমাদের এই ইনফরমেশনটা মার্ক করো যে নাটকের প্লটের ইয়েতে টোটাল অঙ্ক আছে কয়টা, 4টা অঙ্ক। দৃশ্য আছে কয়টা, 12টা দৃশ্য। এবং এই দৃশ্যের ভিতরে 8টা দৃশ্যে কি সিরাজ উপস্থিত ছিলেন। ওকে।
এই ইনফরমেশন গুলা ইয়ে করে রাখো, গুরুত্বপূর্ণ পূর্ণ হতে পারে। তারপরে নাটকের যে কেন্দ্রীয় চরিত্র, আমাদের কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা দেখি যে সিরাজউদ্দৌলা এখানে নাটকের কেন্দ্রীয় চরিত্র। তার জীবনে একটা বিপর্যয় নেমে আসে এবং সেটাই লেখক এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। তো না, আমাদের প্রথম অঙ্ক যেটা আছে, সেই প্রথম অঙ্কের যে প্রেক্ষাপট আমরা দেখতে পাই ফোর্ট উইলিয়াম দুর্গ, 1756 সাল, 19শে জুন। তো এইভাবে তোমরা প্রতিটা দৃশ্যের কোনটা কোন দৃশ্যে আছে, ওখানে কারা চরিত্রে আছে, সেগুলো একটু ভালো করে দেখবে। বিশেষ করে প্রথম অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কারণ স্যাররা জানে যে তোমরা কেউ নাটকটা পড়বে না। হ্যাঁ, এ কারণে অন্তত প্রথম দৃশ্যের যে বিভিন্ন চরিত্রগুলো আছে, ক্লেটন, ভিক্টরি অর ডেথ, এটা কার, ভিক্টরি অর ডেথ এটা কার উক্তি, এটা হচ্ছে ক্লেটনের উক্তি। হ্যাঁ, ভিক্টোরিয়া, তারপরে এখানে এরকম করে অনেকগুলো ইনফরমেশন, শুধু প্রথম অঙ্ক থেকে অনেকগুলো প্রশ্ন দেয়া হয়েছে, কারণ একটাই কথা, তোমরা এগুলা পড়ো না। হ্যাঁ, তা আমাদের এভাবে শেষ দৃশ্যে যদি আমরা চলে যাই, আমাদের উপন্যাসের আমাদের শেষ দৃশ্যে এখানে আমরা যখন ইয়েটা দেখবো, হয়ে গেল পাঠ পরিচিতি অংশটাতে একটু আলোচনা করব আমরা। এখানে বিভিন্ন চরিত্র আমরা দেখতে পাই, সেই চরিত্রগুলো তোমরা একবার পড়ে নিবা, তোমাদের কিন্তু এই ইয়ে থেকে প্রশ্ন আসবে। এখন বিস্তারিত এত কিছু তো আর এক ক্লাসে পড়ানো যাবে না, আমার গলা দিয়ে আর আওয়াজ বের হইতে চাচ্ছে না, বুঝছো? একটা না, সেই 9:30 থেকে শুরু করছে, 11টা বেজে গেছে। তো এই প্রত্যেকটা চরিত্র তোমরা একটু পড়বা, ক্লাইভ থেকে শুরু করে মির্জাফর, ঘসিটি বেগম, আলীবর্দী খাঁ, হ্যাঁ, টিকাও চরিত্রের পরিচিতি ইত্যাদি পড়বে। এবং লাস্টের ডায়লগটা কি দিয়েছে দেখো, মোহাম্মদী বেগ, হা হা হা। এবং সিরাজের ইয়েটা হচ্ছে যে কিশোর মাথা নাড়বার চেষ্টা করে, তার সিরাজের শেষ উক্তি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে সিরাজের শেষ উক্তি। বা এইটা একটা প্রশ্ন আসছে যে সিরাজ তুমি এ কাজ করো না মোহাম্মদ বেগ। হ্যাঁ, আহ, তারপরে যে দেখো, আহ, লুৎফা, খোদার কাছে শুক্রিয়া এই পীড়ন তুমি দেখলে না, মানে ওই যে যে লুৎফান্নেসা তার স্ত্রী, হ্যাঁ, যদি এই সিরাজকে এভাবে মারা হচ্ছে এই জিনিসটা দেখতো, তাহলে সে এটা সহ্য করতে পারতো না। তো এইভাবে আমাদের এখানে চরিত্রগুলো দেয়া আছে, সেই চরিত্রগুলো তোমরা একটু পড়বা। আর কয়েকটা ইনফরমেশন তো আমি আলোচনা করে দিলাম নাটকটার ক্ষেত্রে। তোমাদের এখানে নাটকের একবার হইলেও পড়তে হবে কি, তোমাদের বাংলা যে এমসিকিউটা আছে এখানে টার্গেট করতে হবে, বাংলা A+ পেতে গেলে 30-এ 30 পেতে হবে। এবং এর জন্য তোমাকে অন্তত মিনিমাম, হ্যাঁ, মিনিমাম নাটকের গঠন কাঠামো এবং নাটকের প্রত্যেকটা চরিত্র ভালো করে পড়ে নিতে হবে। যেমন এই যে আলীগড়ের সন্ধি, 1757 সালে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলা ভারতের ব্রিটিশ ব্রিটিশ প্রতিনিধি লর্ড ক্লাইভের সাথে একটা চুক্তি সম্পাদন করেন। এই চুক্তি শর্ত অনুযায়ী তখন কলকাতার নগরী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করা হয়। কলকাতাটা মূলত ছিল কি একটা গ্রাম, সেই গ্রামকে ব্রিটিশরা কিনে নেয়, কিনে নিয়ে তারপর সেখানে তাদের ব্যবসা শুরু করে। এরপর আসে আমাদের লাল সালু উপন্যাস। লাল সালু উপন্যাসের ঔপন্যাসিক পরিচিতি হিসেবে যদি দেখি, তিনি মাত্র 3টা উপন্যাস লিখছেন এবং 3টে উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যে একটা বিশাল কি অবদান রেখেছেন। তিনি ব্যক্তি জীবনে আহ, মানে কুসংস্কার থেকে মুক্ত ছিলেন, এবং এই কুসংস্কার ও এই তার লেখনীতে তিনি এটাই পেয়েছে যে ব্যক্তি ও সমাজের ভেতরে বাইরে সূক্ষ্ম গভীর রহস্য উদ্ঘাটনের বিরল কৃতিত্ব তার আছে। গল্প উপন্যাস একাধিক যেমন স্থান পেয়েছে কুসংস্কার, অর্ধ ধর্মবিশ্বাস, আচ্ছন্ন ইত্যাদি, এসব জিনিস তিনি কি তার লেখাতে তুলে ধরার চেষ্টা করেছেন। তা আমাদের এখানে অনেক ধরনের উপন্যাস আছে। আমাদের মূল যে উপন্যাসটা আমাদের, সেটা হচ্ছে যে কি একটা সামাজিক উপন্যাস। আমাদের এই লাল সালু উপন্যাসটা কি একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। তো আমরা এখানে ওই সামাজিক উপন্যাস এরকম আরো কিছু উপন্যাস আছে, যেমন গৃহদাহ, কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, হ্যাঁ, আহ, লাল সালু, এই যে এখানে দেখ ইনফরমেশন দেয়া আছে যে সৈয়দুল্লাহ, লাল সালু প্রভৃতি সামাজিক উপন্যাসের উদাহরণ। তাহলে আমরা লাল সালুটা হচ্ছে দেখি একটা সামাজিক উপন্যাস।
এখানে বাকিগুলো আর কিছু পড়ার দরকার নাই, কোনটা রাজনৈতিক উপন্যাস কোনটা কি উপন্যাস আমাদের এগুলো দেখার দরকার নাই। আমরা এখানে এটা উদ্ভব ও বিকাশ এগুলো দেখার দরকার নাই। আমরা চলে যাব লাল সালুর এই যে প্রকাশ তথ্যে, এখানে কিছু ইনফরমেশন পরীক্ষায় আসতে পারে। সেটা প্রথম প্রকাশিত হয় 1948 সালে, ঢাকার কমরেড পাবলিশার্স এটি প্রকাশিত করেন, এবং প্রকাশকের নাম ছিল মোহাম্মদ আতাউল্লাহ। 1960 খ্রিস্টাব্দে ঢাকার কথাবিধান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়, এটা আমাদের গুরুত্বপূর্ণ না। হ্যাঁ। আহ, ও- নওরোজ কিতাবিস্তান লাল সালু উপন্যাসের দশম মুদ্রণ প্রকাশ করে। লাল সালু উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় লাল সালু নামে। এই ইনফরমেশনটা মার্ক করো। করাচি থেকে এই লাল সালুর উর্দু অনুবাদ প্রকাশিত হয়, এবং লাল সালুর ফারসি অনুবাদ লারব্রে সান্স রেসেন্স, এই নামটা একটু আমাকে, ফরাসি অনুবাদের নাম কি? লাল লারব্রে সান্স রেসেন্স। ওকে। এবং এটার ইংরেজি অনুবাদ, এটা অনেকবার পরীক্ষাতে আসছে, লাল সালুর ইংরেজি অনুবাদ ট্রি উইথাউট রুটস। ওকে। তো লাল সালুটি জার্মান ও চেক ভাষা সহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। দেখো, একটা উপন্যাস এতগুলা ভাষাতে অনুবাদ করা হয়েছে, ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ করা হয়েছে, উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছে, ইংরেজি ভাষায় করা হয়েছে, জার্মান ভাষায় করা হয়েছে, চেক ভাষায় করা হয়েছে। তাহলে আমাদের লাল সালু হচ্ছে সৈয়দ আলাউল্লাহর প্রথম উপন্যাস। এবার এটা বলা যায় যে লেখকের একটা দুঃসাহী প্রচেষ্টা, মানে এই সময় যদি লেখক এইটা লিখতো তাকে কিন্তু হয়তো দেশ ছাড়া হইতো হইতো। হ্যাঁ। কিন্তু এখনো দেখো, এই যে লেখক যে কথাগুলো এখানে আমাদের বলে গেছে সেগুলো কিন্তু একদম কি আহ এখনো আমরা সমাজে দেখতে পাই। তার এই যে গ্রামীণ সমাজ, সামাজিক রীতিনীতি, প্রচলিত ধারণা, হ্যাঁ, কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত গ্রামবাসী, সৎ প্রতারক ধর্ম ব্যবসায়ী, শোষক ভূস্বামী ইত্যাদি উল্লেখ করছে। লাল সালু একটা সামাজিক সমস্যামূলক উপন্যাস। এর বিষয় কি? যুগ যুগ ধরে শেকড়গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব, এটাই হচ্ছে লাল সালু উপন্যাসের বিষয়। ওকে। এই গ্রামবাসীর সরলতা ও ধর্মবিশ্বাসের সুযোগ নিয়ে সেখানে ভণ্ড ধর্ম ব্যবসায়ী মোদির কি করে, ভণ্ড ধর্ম ব্যবসায়ী মোদির প্রতারণার জাল বিস্তার করে এবং নিজের শাসন ও শোষণের অধিকার প্রতিষ্ঠা করে তার বিরুদ্ধে সমৃদ্ধ লাল সালু উপন্যাসটা এখানে বিবরণ করা, তার বিবরণটা করেছে। কাহিনীটি ছোট, সাধারণ ও সামান্য, কিন্তু এর গ্রন্থনা বিন্যাস অত্যন্ত মজবুত। লেখক সাধারণ একটা ঘটনাকে অসামান্য নৈপুণ্য বিশ্লেষণে আলো ফেলে তাৎপর্যমণ্ডিত করে তোলেন। তোমরা এই অংশটা খুব ভালো করে পড়বা পুরো উপন্যাসের জন্য। হ্যাঁ, এই অংশটা খুব ভালো করে পড়বা। তোমাদের যে লাল সালু উপন্যাস থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে, সেখানে অবশ্যই এই কথাগুলো কি করবা, তুলে দিবা। বুঝে গেছে? সেটা প্রশ্ন যাই থাকুক না কেন, তোমরা এখানে এই কথাটা এখানে একদম হুবহু তুলে দেওয়ার চেষ্টা করবে। ওকে। এই লাল সালুর সমাজ বাস্তবতা, এটা একটু ভালো করে পড়লে এই পয়েন্টটা একটু ভালো করে তুলে দিবা। তো আমাদের এই যে লাল সালুর গ্রামে মোদিদের প্রবেশ কখন ঘটে? শ্রাবণের শেষে নিরাগ পরা এক মধ্যাহ্নে মহাব্বতনগর গ্রামে মোদিদের প্রবেশ। নাটকীয় দৃশ্যটির মধ্যে রয়েছে তার ভণ্ডামি ও প্রতারণার পরিচয়। মাছ শিকারে দিয়েছিল কে? তাহের ও কাদের। মতিগঞ্জের সড়কের উপরে একটি অপরিচিত লোক মনাদাতের ভঙ্গিতে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছে। এই যে যে মতিগঞ্জের সড়কের প্রতি এক অপরিচিত লোক, পরে দেখা যায় এই লোকটি গ্রামের মাতব্বর খালেক ব্যাপারীর বাড়িতে সমগ্র গ্রামবাসীকে তিরস্কার করেছে। আপনারা জাহেল, বেএলেম, আনপড়া, মোদাচ্ছের পীরের মাজারকে আপনারা এমন করে ফেলি রাখছেন। এই যে মোদাচ্ছের মানে কি? মোদাচ্ছের মানে নাম না জানা। হ্যাঁ, মোদাচ্ছের মানে হচ্ছে যে কি, অজানা। ঠিক আছে। মানুষ তো জানতো, মানুষ যদি আরবি জানতো তাহলে কি সে বলতো যে অজানা কি। তো সে এইভাবে কিন্তু মানুষের উপরে একটা প্রভাব বিস্তার করেছে। তো যাই হোক, এভাবে আস্তে আস্তে মজিদ ওই কবরটাকে বাধাই করে, সেখানে লাল সালু বিছিয়ে দেয়, এবং এটা ঘিরে তার মজিদের শক্তির উৎস হয়ে ওঠে এই কে, লাল সালু। এবং এই যে এখানে তিনি রহিমাকে বিয়ে করে, কিন্তু রহিমের কাছ থেকে সে ওই জিনিস পায় নাই যেটা সে আশা করছিল। ফলে সে আবার একটা দ্বিতীয় বিয়ে করে। এবং এই রহিমা ছিল কেমন, তার ঠান্ডা ও ভীতু মানুষ, এবং সে ছিল প্রথমে বিধবা। সেই বিধবা যুবতী মেয়েকে বিয়ে করে সে রহিমা কে। কিন্তু রহিমা আহ, আহ, মজিদকে আহ, কি করত, অত্যন্ত বেশি সম্মান করত।
তো এই জন্য রহিমার কাছ থেকে সে যেটা চাচ্ছিল সেটা পায় নাই, তার যে প্রেমের যে বাসনা, হ্যাঁ, সেটা সে এখানে রহিমার কাছ থেকে পায় নাই। ফলে সে আবার কি আহ আহ, ইয়া করে। তো তোমরা এই যে যে এই তোমরা এখানে পুরো গল্পটা পড়তে না পারলেও লাল সালুর সমাজ বাস্তবতা এটা একবার ভালো করে পড়ে ফেললে অনেক অনেক এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা এখানে দিতে পারবে। বুঝে গেছে? তো এই যে যে দেখো এরপরে আসে কি, তোমরা লাল সালু এবং এই এই যে ইয়েতে পুরো এটা পড়বে না, এটা এই লাল সালু সমাজ বাস্তবতাটা ভালো করে পড়বে, এখান থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ওকে। আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চায়, সে আক্কাসের স্কুলের প্রতিষ্ঠা করার কৌশলটা ইয়াটাকে সে নষ্ট করে দেয়, এবং সেখানে স্কুলের বদলে তৈরি হয় কি মসজিদ। তা আমাদের লাল সালুর প্রধান উপাদান হচ্ছে সমাজ বাস্তবতা। লাল সালু উপন্যাসের আমাদের প্রধান উপাদান কি? সমাজ বাস্তবতা। এখানে সমাজের মানুষ কুসংস্কারাচ্ছন্ন, সমাজের মানুষ ইয়া করে, মানে শস্যের চেয়ে টুপি বেশি, কথাটা একটা বলছে মানে কি এখানে মানুষ প্রোডাক্টিভ না হয়ে বেশি ইয়ে হচ্ছে। যেমন দেখো এখন কিন্তু আমরা আধুনিক ইয়েতে এসে যেরকম দেখতে পাই যে আহমদুল্লাহ সহ আর অন্যান্য ব্যক্তি যারা আছেন তারা কিন্তু প্রোডাক্টিভ মুসলিম হওয়ার ইয়ে করতেছেন। তারা নানা নানা ধরনের ব্যবসার ইয়ে শিখাচ্ছে, নানা ধরনের যে কোর্স করাচ্ছেন যাতে প্রোডাক্টিভ হতে পারে। আমাদের একটা সমাজে একটা প্রচলিত ধারণা ছিল যে মাদ্রাসা থেকে ছেলেরা পড়ালেখা করে বের হলে কি হবে, মসজিদের ইমাম নইলে মুয়াজ্জিন হবে। এই ধারণা থেকে তিনি বের করে আনছেন সমাজের এখন মাদ্রাসার ছেলেমেয়েরা অনেকে আউটসোর্সিং করতেছে, অনেকে ব্যবসা করতেছে, নানা ধরনের উদ্যোক্তা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো এই যে বিষয়টা হচ্ছে তো লেখক ওই জিনিসটা এখানে তুলে ধরছে, শস্যের চেয়ে টুপি বেশি। কথাটা দ্বারা ওটাই বোঝাতে চাইছে যে তুমি যখন তুমি যদি প্রোডাক্টিভ না হও তাহলে কিন্তু তুমি একজন সত্যিকারের মুসলমান হতে পারবে না, তোমাকে প্রোডাক্টিভ হতে হবে। তো লেখক এই যে অন্ধবিশ্বাস, এই এই আমাদের চিন্তা ভাবনার সংকীর্ণতার কারণেই ইয়ার মতো মসজিদের মতো ব্যক্তিরা এসে কি করে আহ, গেড়ে বসে। ঠিক আছে। তো যাই হোক, শহীদুল্লাহ একটা মানবতাবাদী লেখক। এই যে এখানে লেখাই আছে শহীদুল্লাহ কি মানবতাবাদী লেখক, মানব মুক্তির স্বাভাবিক আকাঙ্ক্ষা তার সাহিত্য সাধনার কেন্দ্রে সক্রিয়। তা আমরা লাল সালু উপন্যাসে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে কি মানুষকে কিভাবে বিভ্রান্ত ভিত্তির মধ্যে রেখে শোষণের প্রক্রিয়া চালু রেখে অনুপঙ্খ বিবরণ চালু রাখা যায়, সেটা বিবরণ আমরা দেখি লাল সালু উপন্যাসে। তো এইভাবে নানা ধরনের চরিত্র আছে। প্রথমে আমরা দেখতে পাই মজিদ চরিত্র, হ্যাঁ, তারপরে আছে খালেক ব্যাপারী, হ্যাঁ, তারপরে আছে তোমার এই রহিমা। এখানে জমিলা হচ্ছে মজিদের এন্টি আর কোন চরিত্র কিন্তু মজিদের সামনে দাঁড়াতে পারে নাই, একমাত্র জমিলা চরিত্রটাই কি দাঁড়াতে পেরেছিল। তো তোমরা এখানে এই পাঠ পরিচিতি তো এখানে নাই, এখান থেকে তোমরা এই বিভিন্ন চরিত্র পরিচিতি এবং ওই যে সমাজ বাস্তবতা এই দুইটা জিনিস একটু ভালো করে করে নিবে। আরেকটা কথা হচ্ছে যে আমি যা যা পড়ালাম এগুলো তো তোমরা ইনশাল্লাহ দেখবে এমসিকিউ বা ইয়া দোনোটাতে তোমাদের কাজে দিবে। তোমরা যদি এগুলো একটু ভালো করে পড়ে ফেলো তোমরা কথা গুছিয়ে লিখতে পারবা। কথা গুছিয়ে লিখতে না পারার কারণে কিন্তু অনেক সময় ভালো মার্কস পাওয়া যায় না। আর আরেকটা ছোট একটা পরামর্শ দেই, সেটি হলো যে তোমরা উদ্দীপকে যা লিখছে এটা কখনো কপি পেস্ট করবা না। কপি পেস্ট করলে জিরো পাবা। উদ্দীপকে যা লিখছে সেটা পড়বা, পড়ে যতটুকু মনে থাকে তার উপরে ভিত্তি করে অ্যানালাইসিস করে তোমরা লিখবে। এবং যে কোনো একটা প্রশ্ন প্রথম লাইনেই, হ্যাঁ, যে কোনো প্রশ্নটার প্রথম লাইনের মূল উত্তরটা দিয়ে দিবে, তারপর তুমি যা খুশি তাই লেখো। ওকে। এবং যেটা তোমাদেরকে একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম যে প্রথমে হচ্ছে জ্ঞানমূলক এক লাইনে উত্তর দিবা, একটা বুলেট পয়েন্ট দিবা। তারপর হচ্ছে অনুধাবন, সেটার জন্য প্রথমে এক লাইনে উত্তরটা দিবা, তারপর ওটা ব্যাখ্যা করবা, এটা দুইটা বুলেট পয়েন্ট দিবা। ওকে। তারপর 3 নম্বরে হচ্ছে যে কি আহ উচ্চতর দক্ষতা,
এখানেও যে প্রশ্নটা করবে সেটা প্রথমে এক লাইনে উত্তর দিবা, তারপর আরেক লাইনে উদ্দীপকের আলোকে কথা বলবা, মূল বইয়ের আলোকে কথা বলবা, তারপরে উদ্দীপক এবং মূল বইয়ের সাথে তুমি কম্বিনেশন করে তারপর কথাটা লিখবা। তিনটা প্যারা হবে। তারপর 4 নম্বর হচ্ছে প্রয়োগ ও দক্ষতা। হ্যাঁ, প্রয়োগ। তো সেখানে তুমি কি করবে, প্রথমে ওখানে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এক লাইন উত্তর দিবে, একটা সামারি। তারপরে তোমার নিজের মতো করে কিছু লিখবা। হ্যাঁ, তারপরে উদ্দীপকে কি বলছে সেটা লিখবা, এবং একদম সর্বশেষ 4 নাম্বার পয়েন্টে, বুলেট পয়েন্টে গিয়ে লিখবা যে কি এই এই মূল টেক্সটের সাথে উদ্দীপকের ইয়েটা যে বিষয়টা দিছে সেই বিষয়টার সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ নাকি পূর্ণ না, এই ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো তুমি ওখানে ব্যাখ্যা করবা। তো এই একটা শর্টকাট টেকনিক তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় লিখবে। এবং বেশি তোমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর যেন 20 থেকে 22 মিনিটের বেশি না হয়। কারণ তুমি যত ভালো করেই লেখো না কেন, তোমাকে একটা প্রশ্নের উত্তরে সর্বোচ্চ 8 নাম্বার দিবে বা 9 নাম্বার দিবে, 10-এ 10 বাংলাতে কখনোই দিবে না। হ্যাঁ, তাই বেশি বড় করে লেখার দরকার নাই। সময়ের জন্য তুমি যদি 10 নাম্বার ছেড়ে দিয়ে আসো, একটা প্রশ্নের উত্তর তুমি 2 পৃষ্ঠা বেশি লিখতে গিয়ে ওদিক দিয়ে একটা ব্রড কোশ্চেন ছেড়ে দিয়ে আসবা, তাহলে কিন্তু তোমার লস। তো এই জন্য তোমরা কি করবা, 20 মিনিট সময় টার্গেট করবা, 20 মিনিট সময় টার্গেট করে 20 মিনিটের ভিতরে সবগুলো প্রশ্নের উত্তর লেখা চেষ্টা করবা। ওকে, তো 7টা প্রশ্ন 140 মিনিটের ভিতরে হয়ে যাবে। এবং এরপরে যেটা করবা যে পুরো লেখাটা অবশ্যই 2বার রিভাইজ দিবা। 2বার রিভাইজ দিলে কি হবে, এখানে অনেকগুলা ছোটখাটো বানান ভুল যেটা তুমি করার কথা না সেরকম ভুল তোমরা চোখে পাবে, সেগুলা কারেকশন করে দিবে, নাহলে এগুলোর জন্য কিন্তু তোমার 5-6 নাম্বার চলে যাবে। হ্যাঁ, তো ছোটখাটো ভুলগুলো যেন না থাকে সেটা মাথায় রাখবা। তো এই সবার জন্য, তোমাদের জন্য শুভকামনা। আমি আহ, এই মুহূর্তে বলবো যে এখন আর অনলাইন টনলাইনে ইয়ে না করে এখন শুধু পড়ো। কালকের ভিতরে তোমার এই মূল কবিতার গুলোর পাঠ পরিচিতি, গল্প উপন্যাসের পাঠ পরিচিতি বা লেখক পরিচিতি, এগুলো পড়ো। যা যা পড়াইলাম আমি ধরে ধরে এখন যেভাবে যেগুলো ইনফরমেশন গুলো দাগায় দাগায় দিলাম সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। ইনশাল্লাহ এখান থেকেই দেখবা তোমরা মিনিমাম একদম ছেড়ে দিলেও 80% প্রশ্ন উত্তর তোমরা কমন পাবে। একদম 80%। আমি যা যা পড়াইছি পুরো ভিডিওটা তোমরা যদি 2 ঘন্টা ধরে দেখো একটানা, আর 2 ঘন্টাতে তোমরা অনেক কিছু জানতে পারবে যেটা অন্য কোথাও পাবে না, বা তোমরা পড়লে অনেকে বুঝতে পারবে না। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।